আসসালামু আলাইকুম ও নমস্কার। দুই বাংলার হোমিও ডাক্তার ও হোমিও শিক্ষার্থীবৃন্দ যারা আজকে হোমিও উদ্দীপনার আজকের এই বিশেষ ক্লাসে উপস্থিত আছেন, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার মীর মনির হোসেন, বাংলাদেশ থেকে। আজকে চমৎকার একটি বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে। আমাদের মাঝে রয়েছেন পশ্চিমবঙ্গের স্বনামধন্য এবং খুবই অভিজ্ঞ একজন হোমিওপ্যাথ, আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার চন্দ্রশেখর পোরে স্যার। স্যার আমাদের আজকে আলোচনা করবেন 50 সহস্রতমিক পদ্ধতি নিয়ে। আমরা অনেকেই 50 সহস্রতমিক পদ্ধতি ব্যবহার করি, এখানে অনেকেই আছেন এবং অনেকেই হয়তো ব্যবহার করেন না, তাদের কৌতূহল রয়েছে বা 50 সহস্রতমিক সম্পর্কে অনেকের ভুল ধারণাও থাকতে পারে বা কিছু জ্ঞানের স্বল্পতা থাকতে পারে। তো আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে অনেক কিছুই আমরা জানতে পারবো এবং অনেক কিছু সমাধান হবে। তা আমি শ্রদ্ধেয় ডাক্তার চন্দ্রশেখর পোরে স্যারকে অনুরোধ জানাচ্ছি আজকের ক্লাসটি শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে। স্যার শুরু করুন স্যার। নমস্কার। উপস্থিত সকল শ্রোতা বন্ধুদের আমাকে নমস্কার জানাই। হোমিও উদ্দীপনা গ্রুপকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটি ক্লাসে বলার সুযোগ দেওয়ার জন্য। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এলএম পোটেন্সি। আমি এখানে পদ্ধতিটা উল্লেখ করেছি এই কারণে, কারণ এলএম পোটেন্সি হ্যানিম্যান তার জীবদ্দশায় শেষ লিখিত বলে গেছেন, কিন্তু যেহেতু তার এই জীবদ্দশায় তার এই আহ, তার তার যে রিসার্চ ওয়ার্ক বা তার এই সমস্তর উপরে যে কাজকর্ম করেছিলেন সেগুলো যেহেতু পাবলিশড হয়নি, সেহেতু অনেক পরে কিন্তু এটা 6th এডিশন প্রকাশ্যে এসেছে এবং তারপরে এটা আমাদের এই হোমিওপ্যাথি সমাজে সেটা গ্রহণীয় হয়েছে। কিন্তু আজও যদি দেখা যায়, আজও হয়তো খুব কষ্টকর হলেও এটা সত্যি কথা যে এই এলএম পোটেন্সি নিয়ে একটা কিন্তু সাধারণ ছাত্রছাত্রী বা এমনকি শিক্ষক সমাজ, এমনকি যারা প্র্যাকটিশনার, যারা প্রাইভেট প্র্যাকটিস করেন বা প্র্যাকটিস করেন, তারা কেউই কিন্তু এই 50 মিলিসিমেল বেশি ইউজ করেন না। সবাই কিন্তু অল্প বিস্তরই ইউজ করেন এবং যদি দেখা যায় আমাদের সমস্ত হোমিওপ্যাথি সমাজের জুড়ে, তাহলে দেখা যাবে হয়তো হয়তো 10% লোক এটাকে ব্যবহার করে এবং যে কারণে এই ওষুধগুলো চট করে সব দোকানে পাওয়াও যায় না। খুঁজে পেতে বের করতে হয় কোন দোকানে রাখে বা বারবার বলে হয়তো আনাতে হয়। এটা আমাদের কিন্তু প্রত্যেকেরই ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি যেখানে প্র্যাকটিস করি সেখানে এই ওষুধ একটি দুটি দোকান অল্প কয়েকটি ওষুধ রাখে, বাকি কেউ রাখে না। যারা ব্যবহার করেন তারা প্রত্যেকেই নিজের কাছে সে সমস্ত ওষুধের কালেকশন করে রাখেন এবং সেটাই ব্যবহার করতে পারে। অ্যান্ড ঠিক এই ব্যাপারটা শুধু আমার এলাকা বলে নয়, এটা প্রত্যেকটা জায়গাতেই তাই। এবং যেহেতু শিক্ষকরাও এটা ব্যবহার কম করেন, ফলে ছাত্ররাও এটার ব্যবহার কিন্তু অনেক তুলনায় কম করে এবং একই সঙ্গে একটা ধোঁয়াশার মতো ব্যাপার হয়ে যায় অনেকের ক্ষেত্রে এবং তারা চিন্তা করে উঠতে পারে না যে কি করব। সেন্টিসিমেল দেবো, যেটা আমার পরিচিত সবাই দিতে দেখেছি সবাইকে, নাকি 50 মিলিসিমেল দেবো বা এলএম পোটেন্সি দেবো। তো সেই জন্য এই ব্যাপারটা নিয়ে একটু একটু চেষ্টা করব যতটা পারি বিশদে, যতটুকু আমার জ্ঞান সাধ্যমতো আমি বোঝানোর চেষ্টা করব এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে লাস্টে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই এলএম পোটেন্সিটা কি? আমাদের জানা আছে হোমিওপ্যাথিতে মূলত তিনটে পোটেন্সি ইউজ হয়। একটা হচ্ছে ডেসিমাল পোটেন্সি, যেখানে 1:10 ডাইলিউশনে প্রত্যেকটা পরবর্তী পোটেন্সি ডাইলুটেড হয়। তার ট্রাইচুরেশন বা সাবট্রাকশন ইত্যাদির ব্যাপারটা আলাদা কথা, কিন্তু তার ড্রাগ স্ট্রেংথ প্রতিবারে একটা পোটেন্সি থেকে দ্বিতীয় পোটেন্সিতে যখনই যাচ্ছে, মানে ধরুন 1x থেকে যখন 2x এ যাচ্ছে, তখন তার কিন্তু প্রতিবারে তার ড্রাগ স্ট্রেংথ কমে যাচ্ছে 1:10 এই রেশিওতে। সেন্টিসিমেলে ঘটনাটা ঘটে 1:100 এই রেশিওতে। অর্থাৎ পূর্ববর্তী ওষুধটা ড্রাগ স্ট্রেংথ কিন্তু 100 গুণ বেশি, পরবর্তী ওষুধটা 100 গুণ কম। 50 মিলিসিমেল পোটেন্সি এক্ষেত্রে কিন্তু ড্রাগ স্ট্রেংথটা ওইভাবে কমে 50,000 ভাগ। মানে কোন একটি পোটেন্সি থেকে পরবর্তী পোটেন্সিতে তার ডাইলিউশন পর্যায়টা বা ড্রাগ স্ট্রেংথটা কমে যাচ্ছে
50,000 টাইমস বা 50,000 ভাগের 1 ভাগে প্রতিবারেই এইভাবে কমে যায়। তো এলএম পোটেন্সি শব্দটাও এসছে কি কারণে? ওই কারণে এল হচ্ছে 50 ল্যাটিনে বা রোমান লেটারে এটাকে এলটা হচ্ছে 50 এবং এম হচ্ছে 1000। এম সম্বন্ধে তো আমরা জানি 1M 10M ইত্যাদি ইউজ করার সময় আমরা জানি এম হচ্ছে 1000। তো 50,000 ওই জায়গা থেকে এটাকে বলা হয় এলএম পোটেন্সি। এটাকে 50 মিলিসিমাল পোটেন্সিও বলা হয়। প্রত্যেকটা সময় 50 মিলিসিমাল হিসেবে স্ট্রেংথ কমছে, সেই জন্য 50 মিলিসিমাল পোটেন্সিও বলা হয়। এছাড়াও এটার আর একটা নাম আছে যেটা আমাদের ভারতবর্ষে অতটা প্রচলিত নয়, সেটা ইউরোপের দেশেতেই বেশি প্রচলিত। আপনারা ফেসবুকে দেখবেন হয়তো যেখানে লেখা আছে কিউ পোটেন্সি। কিউটা হচ্ছে কুইন কোয়া জেসি মিলিসিমাল। তো কুইন কোয়া জেসি মিলিসিমাল ওটার মানে হচ্ছে 50,000 ভাগের 1 ভাগ। তো যাই হোক, আমাদের এখানে বেশি যেটা চালু সেটা হচ্ছে 50 মিলিসিমাল পোটেন্সি অথবা এলএম পোটেন্সি। কিউ পোটেন্সিটা বিদেশেই মূলত বেশি চালু, এখানেও কেউ কেউ কখনো কখনো ইউজ করে। এবার এটাকে আমরা কিভাবে লিখি? এটাকে LM1 LM2 এইভাবে লেখা যায়, অর্থাৎ LM এর ফার্স্ট পোটেন্সি 1 LM1, LM2 LM পোটেন্সি সেকেন্ড পোটেন্সি, আর কিউ হিসেবে লিখলে Q1 Q2 এইভাবে লেখা হয়। এছাড়া আরেকটা ভাবে লেখা হয়, সেটা হচ্ছে 0/1, 0/2, 0/3 ফার্স্ট সেকেন্ড থার্ড পোটেন্সি, সেটা ওইভাবে লেখা হয় এলএম পোটেন্সি। মূলত এই 3 ভাবে লেখা হয়। তো ব্যাপারটা কি, এই এলএম পোটেন্সি হ্যানিম্যানে গেলেন কেন? হ্যানিম্যান তার প্র্যাকটিস লাইফে যেটা দেখেছেন ওষুধ দেওয়ার পরে উনি মূলত 30-200 এটাই বেশি ইউজ করতেন। খুব অল্প কিছু ক্ষেত্রে উনি আরো হায়ার পোটেন্সিতে গেছেন, কিন্তু তার বেশিরভাগ ইউজ ছিল 30, বেশি ইউজ করতেন 30, তারপরে 200। তো উনি এই সমস্ত ব্যবহার করতে গিয়ে দেখেছেন যে এই যে অ্যাগ্রাভেশন যেটা হয়, হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন যেটা হয় বা ওষুধ দেওয়ার পরে যে অ্যাগ্রাভেশন যেটা হয়, সেই অ্যাগ্রাভেশনটা এত ভয়ঙ্করভাবে বেড়ে যায় এবং যতক্ষণ বেড়ে যায় তখন তো অন্য কোনো ওষুধ দেওয়া হয় না, চুপচাপ বসে থাকতে হয়। যতক্ষণ না সেই অ্যাগ্রাভেশনটা কমে তার নরমাল কন্ডিশনে এসে আস্তে আস্তে কমতে শুরু করে ততক্ষণ আমরা বুঝতেও পারি না। অনেক সময় সেই ওষুধটা সঠিকভাবে কাজ করেছে না কাজ করেনি সেটাও বুঝতে আমাদের সময় লাগে, তার বিভিন্ন ধরনের অ্যাকশন ইত্যাদি দেখতে। তো এইটাকে কমানোর জন্য মানে ঘটছে কি, আমি কোনো একটা ওষুধ দিলাম তাতে অ্যাগ্রাভেশন হলো, আমি অপেক্ষা করে বসে রইলাম। যতক্ষণ অ্যাগ্রাভেশন হচ্ছে আমি অপেক্ষা করব। ওষুধের রিঅ্যাকশন স্টার্ট হয়েছে, সুতরাং সে ওষুধের রিঅ্যাকশন কি হয় না হয় সেটা দেখে আমি একটা বিবেচনা করব কি করব না করব। যতক্ষণ অ্যাগ্রাভেশন কমতে অনেক সময় 1 মাস 2 মাস বা আরো বেশি সময়ও অনেক সময় নেয়, পোটেনশি অনুযায়ী বা রোগী অনুযায়ী বা রোগ অনুযায়ী। তো এক্ষেত্রে ওই সময়টা অনেক বাড়তি সময় হয়ে যাচ্ছে। তো হ্যানিম্যান যেটা দেখলেন যে ট্রিটমেন্টের টাইম পিরিয়ডটা টোটালটা অনেক বেড়ে যাচ্ছে। উনি সেটার উপায় খুঁজতে শুরু করলেন এবং তারই ফলে আমরা পেয়েছি এই 50 মিলিসিমাল পোটেন্সি, যেটা উনি এইভাবে ইউজ করেছেন। এবং কিছু লোকের আবার ধারণা আছে, মূলত যারা কেন্ট বেশি ফলো করেন বা কেন্টিয়ান হোমিওপ্যাথ আমরা যাদের বলি, তাদের একটা আছে ওষুধ দিলাম অ্যাগ্রাভেশন হলো না, তার মানে ওষুধ আমি বুঝবো কি করে অ্যাগ্রাভেশন না হলে? তো এই জাতীয় ব্যাপারটাতে এই অ্যাগ্রাভেশনটা খুব প্রয়োজনীয় ব্যাপার বলে তারা মনে করে। কিন্তু হ্যানিম্যান নিজে সেই অ্যাগ্রাভেশনটাকে কমানোর জন্যই কিন্তু এই 50 মিলিসিমালে এসেছিলেন। এখানে কেন্টের একটা কথা বললে খুব ভালো হয়, তার লেসার রাইটিং থেকে লেখাটা, "Keep the mild potency as long as it works. It is not well to jump degrees. The best action is the slight aggravation.
খেয়াল করুন, উনি বলছেন সামান্য অ্যাগ্রাভেশন হবে, বেস্ট অ্যাকশন। The ideal one is the one that does not aggravate but ameliorate. মানে আইডিয়াল হচ্ছে আমাদের আমাদের সবদিকে চেষ্টা চলবে যে যাতে তার অ্যাগ্রাভেট না করে, অ্যামুলারিটি করে, অর্থাৎ এক্সাক্ট পোটেন্সি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি বলেছেন, উই ডু নট সিক টু প্রডিউস অ্যান অ্যাগ্রাভেশন দ্যাট ইজ নট দ্য বেস্ট, নট দ্য লংগেস্ট কিউরেটিভ এফেক্ট। মানে আমরা অ্যাগ্রাভেশনটা বেশি সময় ধরে খুব বেশি পরিমাণে আমরা চাইবো না। You encourage the patient to become oversensitive by using the highest potencies instead of going low to begin. কেন্ট কিন্তু এখানে তার মানে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে কেন্ট কিন্তু ওই অ্যাগ্রাভেশনটা নিজেই চাননি। উনি চাইছেন যে অ্যাগ্রাভেশনটা কম হবে, যত কম হয় তত ভালো, একদম না হলে সব দিকে ভালো, সেটাই আইডিয়াল। ফলে যারা এই চিন্তা ভাবনা করেন যে অ্যাগ্রাভেশনটা আমার প্রয়োজন, সেটা কিন্তু বেসিক্যালি অপ্রয়োজনীয়। এবং এই অ্যাগ্রাভেশনটা প্রয়োজনটা তারা কিন্তু বলেন এই কেন্টের মতবাদের উপরেই বা কেন্টের হিসেবেই। এবং কেন্ট যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু 6th এডিশন পাবলিশড হয়নি। ফলে কেন্ট কিন্তু 50 মিলিসিমাল পোটেন্সি নিয়ে তার কোনো চর্চা করার সুযোগ হয়নি। তিনি কিন্তু সেই সেন্টিসিমাল পোটেন্সিতেই আস্থা রেখেছিলেন। এবং কেন্টের ক্ষেত্রে আমরা দেখি তিনি অনেক বেশি হাই পোটেন্সি 10 M, 50 M, DM ইত্যাদি এই সমস্তগুলো অত্যন্ত বেশি ইউজ করেছেন। এখন 50 মিলিসিমালে এত অ্যাগ্রাভেশনের পরিমাণটা কেন কম? 50 মিলিসিমাল আরেকটা সুবিধে হচ্ছে, 50 মিলিসিমাল যেহেতু অনেক তাড়াতাড়ি রিপিটেশন হয়, কারণ প্রত্যেকবার পোটেন্সি পাল্টায়, যেটা হ্যানিম্যান লাস্টে বলে গেছেন যে এটাই সবথেকে বেস্ট ওয়ে ওষুধের ব্যাপারে, পোটেন্সির ব্যাপারে এটাই হচ্ছে সবথেকে আমার লেটেস্ট চিন্তা ভাবনা, এবং এটাই সবথেকে ভালো উপায়। এখানে হচ্ছে কি, এখানে ডাইলিউশনটা প্রচন্ড বেশি হচ্ছে। ডাইলিউশনটা যত বেশি হচ্ছে আর তার সঙ্গে সাবকাশন যেটা দেওয়া হচ্ছে, সেই সাবকাশনটা কিন্তু 100 বার দেওয়া হয়, সেন্টিসিমালে 10 বার দেওয়া হয়, ডেসিমেলে সেখানেও 10 বার দেওয়া হয়, কিন্তু 50 মিলিসিমেলে 100 বার সাবকাশন করা হয়। এর ফলে হয় কি, ওষুধ তার অ্যাগ্রাভেশনের তুলনায় অনেক কম হয়, যেটা সেন্টিসিমেলে সেই একই ওষুধ যে অ্যাগ্রাভেশন করতো ওই একই পেশেন্টে, সেটা কিন্তু অনেক কম হয়। একই সঙ্গে এই ডায়নামাইজেশনটা অনেক বেশি হওয়ার ফলে ওষুধের অ্যাকশন কিন্তু অনেক ডিপার হয়। তো এই দুটো কারণ যেটাতে অনেক বেশি টাইম পিরিয়ড কমে যায়, তার অসুবিধে অনেক কমে যায়, এবং এই জন্যেই এটা কিন্তু আমাদের অনেক বেশি লাভদায়ক হয়। এবং হ্যানিম্যান নিজে যেটা বলে গেছেন কিছু জায়গায়, যে ক্রনিক ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা প্রায় 1/3 টাইমে করে। 50 মিলিসিমেল প্রায় 1/3 টাইমে এটা কিওর করে বা তার অ্যাকশন দেখায়, যেটা কিন্তু সেন্টিসিমেলে অনেক বেশি সময় লাগে। তো তারও একটা কারণ হচ্ছে এটা ওষুধের বারবার ব্যবহার এবং সঠিক সময়ে ব্যবহার, সেটা একটা কারণ। এবার এবার আসা যাক যে এই এলএম পোটেন্সি তৈরি হয় কিভাবে। খুব বেশি কিন্তু এটা গুরুত্বপূর্ণ নয় তৈরি কিভাবে হয়, কিন্তু জানা থাকা ভালো। অনেক সময় আমাদের কাছে কোনো একটা পোটেন্সি, হয়তো কোনো একটা মেডিসিনাল আছে, পরবর্তী পোটেন্সি আমি যদি নিজে তৈরি করে নিতে পারি, অনেক সময় কিন্তু আমাদের অনেক সময় বাঁচায়। তো এলএম পোটেন্সি যে তৈরি হয়, বেশিরভাগই প্রথমে 3x পোটেন্সি ট্রাইচুরেশন করা হয় মূল মেটেরিয়াল থেকে, বা যেখানে হয়তো লিকুইড মেটেরিয়াল সেটাকে 3x পোটেন্সি পর্যন্ত যাওয়া হয়, এবং তারপরে সেটা সলিড পার্টে নিয়ে যাওয়া হয়। তো এই 3x পর্যন্ত যে বানানো হলো সেটা ইউজুয়াল প্রসিডিওরে, যেরকম 99 গ্রামসের সঙ্গে 1 গ্রাম
মেটেরিয়াল, এবং 99কেও 3 ভাগে ভাগ করা হয়, 33, 33, 33। প্রত্যেকটা 33 গ্রামস 1 গ্রামের সঙ্গে মিশিয়ে 33 গ্রামস মেশানো হলো, 20 মিনিট ধরে ট্রাইসোলেশন হলো। তার মধ্যেও যা আমাদের ফার্মাসিতে আমরা যেটা পড়েছি সেইভাবে প্রসিডিউরে ট্রাইসোলেশন করা হলো, এবং তারপরে পরবর্তী 20 মিনিটে আবার দ্বিতীয় পার্টটা 33 গ্রাম সে অংশটা মেশানো হলো, এবং পরে তৃতীয়বারে তৃতীয় 33 গ্রামটা মেশানো হলো, মিশিয়ে ট্রাইসোলেশন করে ওষুধটা 3x বানানো হলো। করে তার সেইটা সরি, এখানে 3x নয়, এটা 3C হবে। আমার বলাটা একটু ভুল হয়েছে, 3x পোটেনসি নয়, 3C পোটেনসি বানানো হবে। অরিজিনাল সাবস্টেন্স থেকে 3C বানানো হবে, 3x নয়। এটা আমার বলা ভুলে গেছে, ক্ষমা করবে বা শুধরে নেবেন। তো ল্যাকটোজের মাধ্যমে বা সুগার অফ মিল্কের মাধ্যমে এটা এই 3C বানানো হলো। এরপরে ওই 3C পোটেন্সি আর যেগুলো লিকুইড আছে সেগুলো ওই 3C-তেই বানানো হলো, অ্যালকোহলের মাধ্যমে বা অন্য কোনো লিকুইডের মাধ্যমে। এরপরে এই 3C থেকে আমাদের পরবর্তী পর্যায়ে তৈরি হয় এক গ্রেন পরিমাণ ওষুধ নিয়ে, ওই 3C পরিমাণ নিয়ে 500 ড্রপস অফ মিক্সচার, সেটা কি 1 পার্ট অ্যালকোহল 4 পার্ট ডিস্টিলড ওয়াটার, এটার সঙ্গে মেশানো হলো। তার মানে 100 ড্রপস অ্যালকোহল এবং 400 ড্রপস ওয়াটার। এতে এর থেকে একটা ড্রপ নেওয়া হলো, এটা তার সঙ্গে 2 ml ওয়াটার দেওয়া হলো এবং সাক্কাস করা হলো 100 বার। এটা LM1 হলো। এটাকে LM1 এর স্টক বটল বলা যেতে পারে। এই LM1 এর স্টক বটল থেকে 1 ড্রপ 10 নম্বর পপি সিড টাইপের গ্লোবিউলস, 10 নম্বর গ্লোবিউলস, যেটা পপি সিডের মতো, মানে সোজা কথায় এই পোস্তর দানার মতো সাইজ হবে, সেই ধরনের 500টা পপি সিড গ্লোবিউলসকে ময়েস্টেন করা হলো, ভেজানো হলো। এই যে এর থেকে এবার একটা গ্লোবিউলস নেওয়া হলো এবং এর সঙ্গে 99 ড্রপ, 1 ড্রপ ওয়াটার দিয়ে ওটা ডিজলভ করা হলো এই গ্লোবিউলসটাকে, এবং তার সঙ্গে 99 ড্রপস অফ অ্যালকোহল মেশানো হলো, 100 বার ঝাঁকানো হলো, স্ট্রোক দেওয়া হলো। এটা হলো LM1। পরবর্তীকালে LM1 থেকে একটা গ্লোবিউলস নেওয়া হবে, নিয়ে আবার ওই একইভাবে 1 ড্রপ ওয়াটারের সঙ্গে মিশিয়ে তার সঙ্গে 99 ড্রপস অ্যালকোহল দেওয়া হবে, দিয়ে ওটাকে 100 বার ঝাঁকানো হবে, এবং সেটার থেকে হবে LM2। যেটা হবে LM2 এর স্টক বটল, LM2 এর স্টক বটল, এবং সেখান থেকে 1 ড্রপ দিয়ে আবার যখন গ্লোবিউলস গুলোকে ভেজানো হবে তখন সেই গ্লোবিউলস গুলো হবে LM2। এইভাবে তৈরি হয়। তো এবার সোজা কথা হলো, LM1 এর একটা গ্লোবিউলস নেওয়া হলো, 1 ড্রপ ওয়াটার দেওয়া হলো, 99 ড্রপস অফ অ্যালকোহল দেওয়া হলো, 100 বার ঝাঁকানো হলো। এটা LM1 এর থেকে LM2 স্টক বটল, এবং এর থেকে 1 ড্রপ পরবর্তী গ্লোবিউলসে 500 গ্লোবিউলসকে যখন ভেজানো হবে 1 ড্রপ দিয়ে, তখন সেটা হবে LM3।
এইভাবে ওষুধগুলো বানানো হয়। এবার আসি এলএম পোটেন্সি ইউজ করা হবে কিভাবে করা। ওষুধ সিলেকশন হলো, পোটেন্সি সিলেকশন হলো, বা এক্ষেত্রে কিন্তু হ্যানিম্যান সবসময় বলে গেছেন একদম যে কোনো ট্রিটমেন্ট শুরু হবে তার লোয়েস্ট পোটেন্সি থেকে, অর্থাৎ LM1 থেকে। অনেকেই কিন্তু LM5, LM6 ইত্যাদি করে। অনেকের পার্সোনাল প্রেফারেন্স থাকে LM7 থেকে শুরু করে। কিন্তু হ্যানিম্যান নিজে যেটা করে গেছেন LM1, 2, 3 এইভাবেই কিন্তু উনি পরপর দিয়ে গেছেন। কোনো কারণে কোনো সময় কোনো ওষুধ যদি পাল্টে যায়, কোনো একটা সময় ধরুন সিপিয়া চলছিল, পরবর্তীকালে হয়তো দেখা গেল তার ক্ষেত্রে ইগনেশিয়া আসছে বা নেট্টামিউর আসছে। তখন কিন্তু নেট্টামিউর যখন শুরু হবে, হয়তো সিপিআর 0/7 এ শেষ হয়েছে। নেট্টামিউর যখন শুরু হবে তখন কিন্তু নেট্টামিউরের 0/1 দিয়েই শুরু হবে। তার কারণ এর আগে পর্যন্ত পেশেন্ট নেট্টামিউর কখনো ফেস করেনি ওই ট্রিটমেন্টের সময়। সুতরাং নেট্টামিউর 0/1 দিয়েই শুরু হবে। আবার নেট্টামিউর থেকে হতে দেখা গেল আবার সিপিআর হয়তো এলো। তখন সিপিআর যেহেতু 0/7 লাস্ট ইউজ হয়েছিল, 0/8 ইউজ হবে। অর্থাৎ হ্যানিম্যান কিন্তু মূলত এইভাবেই বলে গেছেন এবং এইভাবেই কিন্তু পোটেনসি গুলো ইউজ করেন। কিন্তু অনেকেই বিভিন্ন রকমভাবে ইউজ করেন, সেগুলোতে আমি পরে আসছি। এবার তৈরি করা হবে কি করে? একটা গ্লোবিউল, এই এলএম এর একটা গ্লোবিউল নেওয়া হবে, এলএম পোটেন্সি 30 ml বা 60 ml বা 100 ml জলেতে একটা গ্লোবিউল দেওয়া হবে। 1 ml মতো অ্যালকোহল দেওয়া হবে প্রিজারভেটিভ হিসেবে এবং তারপরে সেটা মিশিয়ে সেইটা কিন্তু ইউজ করতে দেওয়া হবে পেশেন্টকে, এবং পেশেন্ট যখন ওষুধটা খাবে প্রত্যেকবার কিন্তু 10 বার ঝাঁকুনি দিয়ে খাবে। 10 বার যখন ঝাঁকুনি দেবে প্রত্যেকবার কিন্তু পোটেনশি, এবার এই 10 বার কিন্তু কোনো ফিক্সড নয়। 10 বার কোনো পেশেন্টের ক্ষেত্রে এটা বাড়ানোও যেতে পারে, কমানোও যেতে পারে। এটা হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী পেশেন্টের উপরে ওষুধটা কতটা কার্যকরী হচ্ছে বা হচ্ছে না সেটার উপর নির্ভর করে এটা আমরা বাড়াতে পারি, কমাতে পারি। ঠিক আছে? এবার এইভাবে প্রত্যেকবার কিন্তু সে যখন খাবে 10 বার ঝাঁকুনি দেবে। আমি স্ট্যান্ডার্ড 10 বারই বলছি। 10 বার ঝাঁকুনি দেবে। 10 বার ঝাঁকুনি দিলে কি হলো? তার কিন্তু ডায়নামাইজেশন চেঞ্জ হলো। অর্থাৎ পরবর্তীকালে সে যখন খাচ্ছে, তখন কিন্তু সে আগের পোটেনসি থেকে একটু হায়ার পোটেনসি খাচ্ছে। এক্সাক্টলি আমরা বলতে পারব না কত পোটেনসি হচ্ছে, কিন্তু আমরা এটা বলতে পারবো যে তার ডায়নামাইজেশনটা তার বেড়ে যাচ্ছে। এবং এই যে প্রতিবারে ডায়নামাইজেশন বেড়ে যাচ্ছে, এটাই কিন্তু হ্যানিম্যান তার 6th এডিশনে বলেছেন যে এইভাবে ওষুধ কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ করবে এবং ওষুধ তার রোগটাও অনেক তাড়াতাড়ি ঠিক করার ক্ষেত্রে এগিয়ে যাবে বা হেল্প করবে। এবং তার ফলে টোটাল টাইম পিরিয়ড, ট্রিটমেন্টের টোটাল টাইম পিরিয়ডটা কমে যাবে। আচ্ছা, এবার আমরা পেশেন্টকে কিন্তু দেখিয়ে দেবো যে সে কিভাবে স্ট্রোকটা দেবে। স্ট্যান্ডার্ড যেটা বলা হয় সেটা প্রায় ২ ফুট মতো একটা হাতটা যতটা ওঠে ততটা উঠে অন্য হাতের উপরে সেই বোতলটাকে ঝাঁকুনি দিতে হবে যাতে ঝাঁকুনিটা সঠিকভাবে পড়ে এবং প্রত্যেকবার একই ঝাঁকুনি দিতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে দেখেছি এইভাবে কোনো পেশেন্ট করতে চায় না বা করে না। তারা ওই অল্প ৬ থেকে ৮ ইঞ্চি তুলে নিয়েই হাতের অন্য হাতের উপরে, হাতের তেলের উপরে ঝাঁকিয়ে নেয়। কিন্তু তাতেও দেখেছি ওষুধ কাজ করে। সুতরাং আপনি দেখিয়ে দেবেন বা সে যেরকম করে করছে সেটা দেখবেন। পরবর্তীকালে যখন পেশেন্ট আসবে তখন তার কাছ থেকে একবার দেখে নেবেন সে সঠিকভাবে স্ট্রোকটা দিচ্ছে কিনা। এটা একটা রোগীদের একটা হ্যাবিট আছে। অনেক সময় তারা গুনে দেয় না বা স্ট্রোকটাই দেয় না, ঝাঁকিয়ে নেয়। শুধু এক হাতে করে ঝাঁকিয়ে নেয়, অন্য হাতের উপরে স্ট্রোক যেটা বা ধাক্কা যেটা সেই ধাক্কাটা দেয় না। ফলে এটা কিন্তু আমাদের খেয়াল করার দরকার আছে। কারণ সেই সঠিক ধাক্কাটা না পড়লে কিন্তু ওষুধের ডায়নামাইজেশনটা সেভাবে বাড়বে না। ফলে এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল করার দরকার আছে এবং আমাদের কিন্তু এটা রোগীদের কাছ থেকে দেখে নিতে হবে। ডেমনস্ট্রেশন একটা আমরা যেটা দেবো পেশেন্টকে দেখানোর জন্য কিভাবে খাবে সেটা কিন্তু অবশ্যই ওই ওষুধের শিশিতে হবে না। অন্য কোনো একটা শিশিতে সেটা আমরা তাকে দেখিয়ে দেবো যে এইভাবে ঝাঁকুনি দিতে হবে বা এইভাবে স্ট্রোক দিতে হবে বা
এইভাবে ধাক্কা দিয়ে ঝাঁকুনি দিতে হবে। আর ঝাঁকুনি দিতে হবে কোনো নরম সারফেসের উপর। এক্ষেত্রে হাতের তেলও এক হাতে ধরে নিয়ে অন্য হাতের তেলের উপরে, তালুর উপরে এটাকে এইরকম ভাবে ঝাঁকুনি দিলে সবথেকে ভালো হয়। এবার এই ঝাঁকুনি দেওয়ার পরে ওই বোতল থেকে সে ১ চামচ ওষুধ নিয়ে ১ কাপ জলেতে মিশিয়ে নিয়ে সেটাতে ভালো করে গুলে নিয়ে তার থেকে সে ১ চামচ খাবে। এবার অনেক সময় এই পরিমাণটা আমরা কম বেশি করতে বলি। সেটা রোগের এই রোগীতে এই ওষুধ দেওয়ার ফলে যে রোগ লক্ষণগুলো চেঞ্জ হলো সেগুলো দেখার পরে সেই অনুযায়ী আমরা সেটাকে করতে বলি। বাকি কাপের জল কিন্তু সে ফেলে দেবে। অর্থাৎ ১০ বার ওষুধের শিশিতে ১০ বার ঝাঁকুনি দিয়ে তার থেকে অনেক সময় দাগ করে দিই আমরা। দাগ করে দিলে ১ দাগ নেবে। না হলে অনেক সময় ফোঁটা বলে দেওয়া হয়। সেটা প্রত্যেকে যে যেরকমভাবে আ ইউজ করেন সেইভাবে প্রত্যেকটাতেই কাজ হয়। পরিমাণটা এখানে আমাদের মনে রাখতে হবে, পরিমাণটা কিন্তু এখানে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের ওই ডায়নামাইজেশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং ওই ১০ বার ঝাঁকুনি দেওয়ার পরে নির্দিষ্ট পরিমাণ ওষুধ নিয়ে ১ কাপ জলেতে বা ১/২ কাপ জলেতে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার থেকে ১ চামচ বা ১/২ চামচ মতো পরিমাণ সে ওষুধ খাবে এবং কাপের বাকি জল ফেলে দেবে। প্রত্যেকবারে এই একইভাবে সে ওষুধটা তৈরি করবে এবং করে নিয়ে খাবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি অনেক পেশেন্ট কিন্তু আমি এইভাবে বলার পরেও কয়েকটি পেশেন্টই একমাত্র নিয়মিত এইভাবে মেইনটেইন করত। তারপরে কিন্তু বাকি কেউ মেইনটেইন করত না। ডাইরেক্ট ওখানে শিশির থেকে সে ওষুধ মুখে ওষুধ ফেলে নিত। কখনো একটু বেশি পড়ে যেত, কখনো একটু কম পড়ে যেত। কিন্তু সে ওইভাবে করে নির্দিষ্ট যে কদিনের ওষুধ দেয়া থাকতো সে সেইভাবে ওষুধ খেত। সেক্ষেত্রেও কিন্তু আমি দেখেছি ওষুধের কাজ হয়। কিন্তু হ্যানিম্যান যেভাবে বলে গেছেন ওইভাবে করলে কিন্তু কাজের পরিমাণটা অনেক বেশি হবে এবং ভালোভাবে হবে। এবার নির্ভর করছে কি ধরনের পেশেন্ট আমাদের কাছে এসছে, সে আমার কথাটা কতটা শুনবে এবং সে কতটা মেইনটেইন করে চলবে। নিয়ম অনুযায়ী হচ্ছে প্রত্যেকবার এইভাবে ওষুধ দেয়া। এইটা হচ্ছে সাধারণভাবে। এই সাধারণভাবে এইভাবে ওষুধটা দেয়া হয়। কিন্তু নন সেনসিটিভ পেশেন্ট যাদের একটু সেনসেশন তুলনায় তার ওষুধের উপর কাজ তুলনায় দেরিতে আসে, তাদের কিন্তু তাদের তুলনায় একটু তফাৎ হয়। এবার সেখানে তফাৎটা কি হয়? নন সেনসিটিভ পেশেন্টের ক্ষেত্রে ওষুধটা আমরা প্রতিদিন দিই। ক্রনিক পেশেন্টে, অ্যাকুট পেশেন্টে তো অবশ্যই অ্যাকুট কন্ডিশন অনুযায়ী আমরা ডিপেন্ড করব। কিন্তু ক্রনিক পেশেন্টের ক্ষেত্রে তারা প্রতিদিন ওষুধ নেবে। কিন্তু যেখানে সেনসিটিভ পেশেন্ট থাকবে, সেনসিটিভ পেশেন্টে কিন্তু প্রতিদিন নেওয়ার কোনো প্রয়োজন থাকে না। অর্থাৎ ও একবার ওষুধ নিল, ওষুধ নেওয়ার পরে সেনসিটিভ পেশেন্টের কিন্তু অ্যাকশন অনেক বেশি তাড়াতাড়ি হয়। তার ফলে তার রোগ লক্ষণগুলোও চেঞ্জ হয়। যদি আমরা খেয়াল করি তাহলে দেখব তার কিছু রোগ লক্ষণ চেঞ্জ হয়েছে। তার হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন বা অ্যামেলিওরেশন যাই হোক না কেন সেই অনুযায়ী যখন আমরা বিচার বিবেচনা করব তখন দেখব যে তার একটা ওষুধ নেওয়ার ফলে তার একটা রিঅ্যাকশন বডিতে এসেছে। এবং যতক্ষণ এই রিঅ্যাকশনটা থাকবে ততক্ষণ কিন্তু আমাদের ওষুধের ইউজ নয়। নরমাল আমরা যেটা জানি সেই নিয়ম কিন্তু এলএম পোটেনসির ক্ষেত্রেও খাটে। অর্থাৎ ওষুধের যা পোটেনসি নিয়ে আমরা এর আগে অন্য সেন্টিসিমাল ক্ষেত্রে আমরা যে সমস্ত নিয়মগুলো ব্যবহার করতে পারি বা করি সেগুলো কিন্তু সমস্তগুলোই এলএম পোটেনসির ক্ষেত্রেও খাটে। এমন নয় যে সবাইকেই আমরা মুড়ি মুরগির মতো একইভাবে ওষুধটা খেতে বলবো। নির্ভর করবে পেশেন্টের কেস টেকিং এর উপরে। আমি যে পেশেন্ট সম্বন্ধে যদি আমার ধারণা হয় সে সেনসিটিভ পেশেন্ট, সেক্ষেত্রে কিন্তু তাকে আমি প্রতিদিন ওষুধ দেবো না। আমার আন্দাজ মতো তাকে ১ দিন ২ দিন ছাড়া ২ দিন ছাড়া ৩ দিন ছাড়া এরকম করে ওষুধ খেতে বলবো। কিন্তু যেখানে আমি বুঝবো যে পেশেন্ট হচ্ছে নন সেনসিটিভ পেশেন্ট, এর ক্ষেত্রে ওষুধের অ্যাক্টিভিটি আসতে সময় লাগতে পারে, অ্যাকশন আসতে সময় লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাকে আমি
প্রতিদিন দেবো, এমনকি প্রয়োজনে দিনে 2 বার 3 বার 4 বারও হয়তো দিতে পারি, একদম শুরুর দিকে বিশেষ করে। ঠিক আছে? এমনকি সেনসিটিভ পেশেন্ট এরকমও হতে পারে মাসে 1 বার দেয়া। আমি এ সূত্রে বলতে পারি যে ডক্টর কেশী দাস, উনি কিন্তু বা ওনার ছাত্ররা, ডক্টর কেশী দাস মগরাতে প্র্যাকটিস করতেন। তো উনি এবং খুব ভালো প্র্যাকটিশনার হিসেবে যথেষ্ট তার সুনাম ছিল, দক্ষতাও প্রশ্নাতীত। উনি কিন্তু দিতেন কিন্তু ড্রাই ডোজ, মানে ওই একটা গ্লোবিউল একটু সুগার অফ মিল্কের মধ্যে মিশিয়ে দিয়ে সেইটা পেশেন্টের খেতে বলতেন এবং খাওয়ার পরে 1 মাস বাদে আসতে বলতেন, কি 15 দিন কি 20 দিন বাদে আসতে বলতেন। মানে ওই একটা যে পোটেনসি সে খেলো, একবার একটা ডোজ যে খেলো, সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু উনার টোটাল বাকি ট্রিটমেন্টের ফলো আপটা হতো। এবং সেক্ষেত্রেও কিন্তু তার সাকসেস রেট খুব ভালো ছিল। অনেক দুরারোগ্য রোগীদের তিনি কিন্তু সারিয়েছেন বা তার কিছু, কিছু আ ছাত্রদের আমার অন্তত আ পরিচিতি মহলে দেখা আছে। তারাও কিন্তু যথেষ্ট ভালো উপকার দিয়েছে পেশেন্টদের। সুতরাং সুতরাং বুঝতেই পারছেন ক্রনিক পেশেন্টেও কিন্তু এই সেন্টিসিমাল এর মতো ১ ডোজ দেওয়ার পরে ১ মাস বাদে আসতে বলা বা ২০ দিন বাদে আসতে বলা, এটা কিন্তু করা যায়। নির্ভর করছে অবশ্যই ডাক্তারের দক্ষতার উপরে, ওষুধ সিলেকশনের উপরে। যদি সিলেকশন প্রপার হয়, তাহলে এটাতেও কিন্তু পাওয়া যায় এবং সেক্ষেত্রেও কিন্তু রোগী অনেক বেশি এবং অনেক তাড়াতাড়ি উপকৃত হয়। যখনই কোনো অ্যাগ্রাভেশন আমরা দেখতে পাবো ওষুধ খাওয়ার ফলে, আমরা কিন্তু ওষুধ নিতে বারণ করব। যেটা নরমালি আমরা সাধারণভাবেই করে থাকি এবং যতক্ষণ এই অ্যাগ্রাভেশনটা কন্টিনিউ করবে ততক্ষণ নয়। যতক্ষণ না কন্টিনিউ করে আবার স্ট্যান্ড স্টিল কন্ডিশন এ এসে এবার যতক্ষণ আবার একটু ডিটেরিওরেট করতে শুরু করছে বা আমরা বুঝবো স্ট্যান্ডিল কন্ডিশন এর পরে এবার পেশেন্টের আবার প্রবলেম আবার শুরু হবে বা বাড়তে পারে, তখন আবার কিন্তু ২য় বার ওষুধ দেওয়ার সময় আসছে। ফলে এলএম-পটেনসি-তেও ওই একইভাবে ওষুধটা দেয়া হয়। হাইপার সেনসিটিভ পেশেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে ওষুধটা দেব? হাইপার সেনসিটিভ পেশেন্টের থেকেও কিন্তু অনেক বেশি দ্রুত তার সঙ্গে তার ওষুধের রিঅ্যাকশনটা কিন্তু আমরা পাই। এবং সেখানে কিন্তু আমরা ১ম এই যেটা করতে পারি কি? অ্যামাউন্ট অফ লিকুইড যেটা ওষুধটা খাচ্ছে, যে পরিমাণ খাচ্ছে সে পরিমাণটা কমাতে পারি প্রত্যেকটা স্টেপে। অন্য পেশেন্টদের হয়তো ১ চামচ খেতে বলছি, ওকে বলব 1/2 চামচ খান, 1/4 চামচ খান। ঠিক আছে? যে পরিমাণ জলে মেশানো হচ্ছে সেই জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারি, মানে ডাইলিউশন আরো বেশি হয়ে গেল। randomized ফলে ওষুধ কাজ করবেই এবং সে ওষুধটা অনেক বেশি উপকার করবে। কিন্তু যেহেতু হাইপার সেনসিটিভ পেশেন্ট সেক্ষেত্রে আমরা জলের পরিমাণটা বাড়িয়ে দিলাম। মানে ১ কাপ জলের বদলে হয়তো ১ গ্লাস জলে খেতে বললাম বা ১ মগ জলেতে মিশিয়ে তার থেকে ১ চামচ বা 1/2 চামচ খেতে বললাম। ফলে পরিমাণটা অন্যদের ১ চামচ বললেও এখানে কিন্তু ওই ১ মগে যখন মেশাচ্ছে তখনও তার থেকে 1/2 চামচই খাবে, সেটাই বেটার। এটা নির্ভর করবে প্রত্যেকটা পেশেন্টের উপরে। সুতরাং সেটা আমাদের নিজস্ব আমাদের অবজারভেশন এর উপর নির্ভর করে এবং তার রিঅ্যাকশন এর উপর নির্ভর করে আমাদের সেটাকে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়াও কি প্রতিদিন না খেতে বলে ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৭ দিন, ৮ দিন, ১৫ দিন ছাড়া খেতে বলতে পারি। ওষুধের রিঅ্যাকশন দেখে, ঠিক আছে? এমনকি খুব সেনসিটিভ পেশেন্ট এর ক্ষেত্রেও কিন্তু যখন দেখা যাচ্ছে যে এইভাবে আ ১ মগ জলে মিশিয়েও খেলেও তার অ্যাগ্রাভেশন হচ্ছে, তখন কিন্তু বলা হয় কি ১ম কাপে মিশিয়ে বা ১ম জলের যে পরিমাণ জলে মেশানো হলো, সেটা মেশানোর পরে একই পরিমাণে আরেকটা জায়গাতে জল নেওয়া হলো এবং এর থেকে ওই 1/2 চামচ নিয়ে সে ২য় জলের জায়গাতে মেশানো হলো। তাতে মিশিয়ে নিয়ে তার থেকে 1/2 চামচ খেতে। মানে সোজা কথায় কাপ ধরলে কাপ
দরকার হলে দ্বিতীয় কাপ থেকে তৃতীয় কাপ, এইভাবে মিশিয়ে মিশিয়ে ওষুধটা তার কিন্তু ওই যে অ্যাগ্রাভেশনের ব্যাপারটা সেটা কিন্তু আমরা অনেকটাই কন্ট্রোল করতে পারি, যেটা 50 মিলিসিমাল পোটেন্সির একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। অর্থাৎ ওষুধ চলাকালীনও তার জন্য যে পেশেন্টের যে ধরনের অসুবিধাগুলো হয় সেই অসুবিধাগুলো কিন্তু আমরা অনেকটাই কমাতে পারি। এবার পেশেন্টকেও যদি আমরা এই জিনিসটা কিছুটা বুঝিয়ে দিই, পেশেন্টও কিন্তু ওই বুঝে সেই মতো করে পরবর্তীকালে সে কিন্তু ওই অ্যাগ্রাভেশনের প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে নিতে পারবে বা কাটায়। এমনকি তারপরেও যখন এই হাইপার সেনসিটিভ পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তারপরেও অ্যাগ্রাভেশন হচ্ছে এবং সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, সেখানে হ্যানিম্যানের অলফ্যাকশন, নাকে শুঁকে নেওয়া বা স্কিনেতে রাব করা, এগুলোও কিন্তু আমরা করতে পারি এবং এই ধরনের পেশেন্টে কিন্তু সেটাও ভালোভাবেই কাজ করবে। ওই একই ওষুধ যেটা হয়তো আপাত দৃষ্টিতে জল বলেই মনে হবে, কিন্তু আমরা জানি সেটা জল নয়। আমরা প্রত্যেক হোমিওপ্যাথ সেটা জানি এবং সেই ওষুধটি কিন্তু কাজ করবে এবং সেক্ষেত্রে তার অ্যাগ্রাভেশনের পরিমাণটাও কমবে। তো এই যে ব্যাপারগুলো, এই যে অ্যাগ্রাভেশনটাকে কমানো, যেটা হ্যানিম্যানের মূল লক্ষ্য ছিল এবং তাতে তিনি যথেষ্ট সাকসেসফুল, কারণ আমরা সেটা প্রাত্যহিক ব্যবহার করে দেখছি যে সেটাতে আমরা যথেষ্ট উপকৃত হই বা পেশেন্টের ট্রিটমেন্টের টাইমও অনেক কমে যায়। সেটা কিন্তু সেই মূল লক্ষ্য হ্যানিম্যানের সেইটা কিন্তু সাকসেসফুল ছিল বলেই আমরাও কিন্তু আজকেও সেই একই ধরনের রেজাল্ট দেখতে পাই। এবার আসা যাক যে এলএম পোটেন্সি সেন্টিসিমালের থেকে কোন অর্থে বেটার বা অ্যাডভান্টেজ কি এলএম পোটেন্সি সেন্টিসিমাল থেকে? আমরা যারা সেন্টিসিমাল ইউজ করি, 50 মিলিসিমাল পোটেন্সি ইউজ করি না বা এলএম পোটেন্সি ইউজ করি না, তারা অনেক সময় হয়তো এই ভয় পেয়ে করি না যে সেটা কিভাবে করব না করব ইত্যাদির জন্য। কিন্তু যদি আমি জানি যে এই অ্যাডভান্টেজ গুলো আছে এলএম পোটেন্সিতে, তারপরে আমার নতুন করে একটা চিন্তা ভাবনা করে নেওয়া দরকার যে আমি এটা ব্যবহার করব কিনা। বা হ্যানিম্যানের এই লেটেস্ট যে আহ, তাড়াতাড়ি কাজ পাওয়া যায়, আর একই সঙ্গে অনেক ডিপ অ্যাক্টিং অ্যাকশন পাওয়া যায় ওষুধের, অথচ অনেক অ্যাগ্রাভেশন অনেক কম থাকে বা মিনিমাইজ থাকে। একই সঙ্গে এই অ্যাগ্রাভেশনটা যদি থাকেও যেটুকু, সেটাকেও আমরা কন্ট্রোল করতে পারি এবং সেই কন্ট্রোল করার পদ্ধতিতে বললাম যে ওষুধের খাওয়ার পরিমাণটা কমিয়ে দেওয়া, জলের পরিমাণ যে জলেতে মিশিয়ে তার থেকে ওষুধ খাওয়াবে সেই জলের পরিমাণটা বাড়িয়ে দেওয়া, দরকার হলে ১ কাপ থেকে ২য় কাপে যাওয়া, ২য় কাপ থেকে ৩য় কাপে যাওয়া। এইভাবে আমরা কিন্তু এই অ্যাগ্রাভেশনটাকে কমাতে পারি। ফলে হয় কি? পেশেন্ট কিন্তু তুলনায় অনেক বেটার থাকে, অথচ তার রেজাল্ট কিন্তু অনেক তাড়াতাড়ি পায়। সাধারণভাবে আমি এটা বলতে পারি ব্যক্তিগত অভিজ্ঞতাতে, লাইকোপেডিয়াম সম্বন্ধে আমরা জানি। লাইকোপেডিয়াম যখন যে রোগীর লাইকোপেডিয়াম সিম্পটম যে পেশেন্টের লাইকোপোডিয়াম ইউজ হয়, সেই লাইকোপোডিয়াম কিন্তু স্লো অ্যাক্টিং রেমেডি। অর্থাৎ তার অ্যাকশনটা কিন্তু আমরা অনেক সময় লাগে। অনেক সময় 30 বা 200 দেওয়ার পরে আমাদের ২ সপ্তাহ, ৩ সপ্তাহ, ১ মাস, ১.৫ মাস অপেক্ষা করতে হয়। অপেক্ষা না করলেই কিন্তু অনেক ভুল ওষুধ দেয়া হয়ে যায়। মানে ভুল ওষুধ বলতে লাইকোপোডিয়াম আবার রিপিট করা হলো বা সেখানে কিন্তু পরের দিকে অ্যাগ্রাভেশন ইত্যাদি হওয়ার চান্স থাকে। কিন্তু এই লাইকোপোডিয়াম যখন 50 মিলিসিমেল ইউজ করেছি, তখন কিন্তু দেখেছি আমি ১০ দিনের মধ্যে কিন্তু ওই লাইকোপোডিয়াম পেশেন্টের ইমপ্রুভমেন্ট পেশেন্ট বুঝতে পারছে এবং পেশেন্টের থেকে আমি শুনতে পাচ্ছি। এটা কিন্তু আমি দেখেছি। এটা ব্যক্তিগত অভিজ্ঞতা। আপনারাও ব্যবহার করলে দেখবেন
যে এই ধরনের ওষুধগুলো যখনই ব্যবহার করা হয়, অনেক তাড়াতাড়ি এই ওষুধের কিন্তু অ্যাকশন বোঝা যায়। ফলে কোনো একটা ওষুধ সঠিক হয়েছে কি সঠিক হয়নি সেই ডিসিশনটাও অনেক তাড়াতাড়ি নেওয়া যায়। যেটা কিন্তু সেন্টিসিমাল পোটেনসিতে অনেক বেশি সময় লাগে, অনেক অপেক্ষা করতে হয়। একই সঙ্গে আরেকটা সুবিধা কি? সেন্টিসিমেল এর 30 র পরে আমরা সাধারণভাবে ওষুধ যেটা পাই 200, 31 বা 35 বা 40 এগুলো পাই। বাজারে এভেইলেবল নয়। বানালে কেউ বানাতে পারে কিন্তু সেভাবে তো বানানো সম্ভব হয় না। যেখানে কিন্তু এই এলএম পোটেনসিতে একটা পোটেনসির পরেই এক্সাক্ট পরের পোটেনসি আছে এবং সেটা কিন্তু ওই যে 50,000 টাইমস ডাইলুটেড তার ফলে সেটা কিন্তু যথেষ্ট ডিপ অ্যাক্টিং হিসেবেই কাজ করে। অথচ একই সঙ্গে তার অ্যাগ্রাভেশনও কম থাকে এবং সে ওষুধটাও তার পরবর্তী ওষুধ হিসেবেই বিবেচিত বা আমাদের ব্যবহার করা অনেক সুবিধে থাকে। ফলে এই যে পোটেনসির যে ক্রপটা সেটা অনেক স্মুথ থাকে। যেটা কিন্তু সেন্টিসিমেলে থাকে না। 200 এর পরে আমরা সোজাসুজি পাই 1M, 1M এর পরে 10M, মাঝের কোনো পোটেনসি আমরা পাই না। কিছু ক্ষেত্রে পাওয়া যায় 500 পোটেনসি কিছু ওষুধ কোম্পানি তৈরি করে। ফলে কেউ ব্যক্তিগতভাবে সেগুলো ব্যবহার করেন। কিন্তু এখানে ওই 1, 2, 3, 4 এই করেই কিন্তু ওষুধগুলো পোটেনসি থাকে এবং সেগুলো আমরা ইউজ করতে পারি। এছাড়া আরেকটা কি সুবিধে? এলএম পোটেনসি যখন ইউজ করা হয়, এলএম পোটেনসি যদি অ্যাগ্রাভেশন ও হয়, সেই অ্যাগ্রাভেশন ও কিন্তু খুব তাড়াতাড়ি কমে যায়। ১ থেকে ২ দিনের মধ্যে কমে যায়। যদি ওষুধ নাই বন্ধ করে দেওয়া হয়। অনেক সময় আরো আগেও কমে যায়। যেখানে সেন্টিসিমাল পোটেনসি কিন্তু অ্যাগ্রাভেশন শুরু হলে সেই অ্যাগ্রাভেশন অনেক সময় এত অসুবিধা করে আমাদের অ্যান্টিডোট করে তাকে কমাতে হয়। কিন্তু এখানে সেটা অনেকটা কারণটা কি? কারণ এই ওষুধের উইকার ডাইলিউশন। ডাইলিউশনটা এত বেশি ডাইলিউশনটা এত বেশি ফলে সে কিন্তু ডায়নামাইজেশনটা বেশি তার ফলে ডিপ অ্যাক্টিং হয়। কিন্তু তার ওষুধের ড্রাগ স্ট্রেংথটা কম থাকে ফলে সে কিন্তু সেই ওষুধের জন্য সেই মেটেরিয়ালিস্টিক ডোজের অ্যাকশনটা আমরা প্রায় পাই না। বরং যেটা পাই সেটা ডায়নামিক লেভেলেই আমরা পাই। ফলে এটা অনেক বেশি সুবিধাজনক। একই সঙ্গে ওই অ্যাগ্রাভেশনটাকে যথারীতি আমি আগের বলার বক্তব্য যে আমরা অনেক তাড়াতাড়ি সেটাকে কন্ট্রোল করতে পারি। একুট কোনো আ একুট প্রবলেমে তো এলএম পোটেনসি কিন্তু সেন্টিসিমেলের থেকেও অনেক তাড়াতাড়ি অ্যাকশন করে। ক্রনিকে যেরকম বললাম অনেক তাড়াতাড়ি করে, অ্যাকুটেও করে একই সঙ্গে। অ্যাকুটের ব্যাপারটা হচ্ছে রিপিটেশন এর বেশি প্রয়োজন হয়। এই রিপিটেশনটা অবশ্যই নির্ভর করে এই অ্যাগ্রাভেশন পিরিয়ডটা কমে যাওয়ার পরে। কিন্তু অ্যাকুটের ক্ষেত্রে অ্যাগ্রাভেশন যেটা হয় সেই অ্যাগ্রাভেশন অনেক তাড়াতাড়ি করে কমে যায়। তার কারণ হচ্ছে তার এক্সহস্ট হয়ে যায় মেডিসিনাল পাওয়ারটা। মেডিসিন যেহেতু অনেক উইকার, সেহেতু উইকার ইন দ্য সেন্স তার ডাইলিউশনটা অনেক বেশি। সেইজন্য তার অ্যাকশন বা অ্যাক্টিভিটি অনেক অ্যাকুট ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি এক্সহস্ট হয়ে যায় এবং তার ফলে তার রিপিটেশনের পরবর্তী রিপিটেশন দিলে অনেক কাজ করে এবং যেহেতু ডিপ অ্যাক্টিং মেডিসিন এটা, সুতরাং মানে এলএমপোটেনসি অনেকেই ভাবে এটা ডিপ অ্যাক্টিং নয়। কিন্তু এটা এলএমপোটেনসি কিন্তু যথেষ্ট ডিপ অ্যাক্টিং মেডিসিন এবং সেইভাবে ওইটা কিন্তু অ্যাকুট ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই ভালোভাবেই কাজ করে। আচ্ছা। আ এটাতে অনেক ট্রিটমেন্টের টাইম পিরিয়ডটা অনেক কমে যায়। কেন এই অ্যাগ্রাভেশন এর জন্য যে অপেক্ষা করা সেই অপেক্ষা থাকে না। তার ফলে টোটাল টাইম পিরিয়ডটা অনেক কমে যায়। রিঅ্যাকশনটা অনেক তাড়াতাড়ি পাওয়া যায় এবং তার অ্যামেলোরেশন স্টার্ট করে অনেক তাড়াতাড়ি। ফলে টোটাল টাইম পিরিয়ড ট্রিটমেন্টের টাইম পিরিয়ড অনেক কমে যায়।
আচ্ছা, ভুল মেডিসিন যদি কোনো কারণে সিলেকশন হয়ে যায়, তার অ্যাক্টিভিটি দেখে, তার রিঅ্যাকশন দেখে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি সেই ভুল মেডিসিনটাকে বন্ধ করে দিয়ে সঠিক ওষুধ নির্বাচন করে এটা দিতে পারি। মেন্টাল পেশেন্টের ক্ষেত্রে যেখানে খুব সেন্টিসিমাল পোটেনসি লো পোটেনসিতে ইউজ করলেও অ্যাগ্রাভেশন দেখা যায়, সেখানে কিন্তু এলএম পোটেনসি অনেক ভালোভাবে স্মুথলি কাজ করে এবং অ্যাগ্রাভেশনটা অনেক কম করে। আমরা যদি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। যেখানে সাপ্রেশন হয়েছে, প্রচুর অনেক পুরনো কোনো সাপ্রেশন হয়েছে এবং ক্রনিক পেশেন্টে যেটা আমরা প্রায়শই পাই, এই ওষুধটা কিন্তু অনেক ভালোভাবে কাজ করে এবং ওই সাপ্রেসিভ সিম্পটমস গুলোকে সেন্টিসিমাল পোটেনসির থেকে অনেক তাড়াতাড়ি তুলে এনে সেটাকে ইরাডিকেট করতে পারে। এমনকি ইনকিউরেবল পেশেন্ট, যে পেশেন্টের ইনকিউরেবল, সেক্ষেত্রেও কিন্তু প্যালিয়েশন করার প্রয়োজনে এই এলএম পোটেনসি কিন্তু যথেষ্টই ভালো কাজ করে। যেখানে প্যাথোলজিক্যাল ড্যামেজ হয়ে গেছে, যেখানে আমরা সেন্টিসিমালে লো পোটেনসি ইউজ করি, সেখানে সেই লো পোটেনসি ইউজ না করে, সেন্টিসিমাল পোটেনসি ইউজ না করে আমরা যদি এলএম পোটেনসিও ইউজ করি, সেখানে কিন্তু এই অ্যাগ্রাভেশনটা তুলনায় অনেক কম হবে এবং যে ক্ষেত্রে আমি জানি অ্যাগ্রাভেশনটা আমি কিভাবে কন্ট্রোল করতে পারবো। আর উম অনেক সময় এটাও ঘটে না, আমরা ওষুধ দিচ্ছি কিন্তু পেশেন্ট হয়তো তার লাইফস্টাইল মেনটেন করছে না। আমার মতে আমি যেগুলো বারণ করছি সেগুলো খাচ্ছে। ফলে ওই ওষুধের রিঅ্যাকশনটা কিন্তু নষ্ট হয়ে যায়, অ্যান্টিডোট হয়ে যায়। ধরুন কফি, কর্পূর বা উম অন্য কোনো আ জিনিসগুলো যেগুলো আমাদের হিং, এগুলো যদি ইউজ হয় তার লাইফস্টাইলে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের ওষুধের অ্যাকশন নষ্ট হয়ে যায় এবং যার ফলে কিন্তু আমাদের খোঁজ খবর নিয়ে সেগুলোকে বন্ধ করতে হয়। এলএম পোটেন্সি যেহেতু প্রতিদিন ইউজ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের রোগীর ক্ষেত্রে খুব ভালো কাজ দেখা যায় এবং তাতে কিন্তু ওই হ্যাম্পার হয়ে যাওয়াটা, আজকে কর্পূর ইউজ করলো সে, আজকে তার আগের ওষুধের অ্যাকশন নষ্ট হয়ে গেল। কিন্তু যেহেতু আমার পরে কালকে আবার সেই ওষুধটা ইউজ হচ্ছে, তখন কিন্তু ওই ওষুধের অ্যাক্টিভিটিটা আবার স্টার্ট হয়ে যায়। এইটা কিন্তু একটা বড় জিনিস যেটা হেল্প করে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে। হুম? আচ্ছা। আর এটার আরেকটা সুবিধা হচ্ছে, এটা যেহেতু তুলনায় সেন্টিসিমাল পোটেন্সি ইউজ করলে আমরা তুলনায় অনেক কম ওষুধ ইউজ করতে হয়। ফলে পেশেন্ট অনেক সময় লম্বা টাইম কোনো ওষুধ খায় না বা প্লাসিবো খায়। কিন্তু এই ওষুধটা যেহেতু প্রতিদিন খাচ্ছে বা ১ দিন ২ দিন ছাড়া, ছাড়া খাচ্ছে, ফলে রেগুলার অনেক বেশি পরিমাণে খাচ্ছে। ফলে যারা অ্যালোপ্যাথি থেকে আসে তাদের কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে, সে প্রতিদিন বা ১ দিন ২ দিন ছাড়া, ছাড়াই সে ওষুধ খাচ্ছে। এইগুলো হচ্ছে মোটামুটিভাবে, মানে যেখানে সোজা কথা বলতে গেলে এলএম পোটেনসিতে অনেক তাড়াতাড়ি আমরা ওষুধের রিঅ্যাকশন পাচ্ছি। তার কিউরের টাইমটা, ট্রিটমেন্ট টাইম পিরিয়ড কমে যাচ্ছে। অনেক অ্যাগ্রাভেশনটাকে অনেক তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারছি। তার অসুবিধার পরিমাণ দেখে সেই কন্ট্রোলটা অনেকভাবে আমরা করতে পারছি এবং আ অনেক বাচ্চাদের ক্ষেত্রেও এটা যেহেতু জলের মাধ্যমে দেয়া হয়, সেন্টিসিমাল অনেক সময় কিন্তু বড়ি বা ইত্যাদিতে দেয়া হয়। কিন্তু যেহেতু জলের মাধ্যমে দেয়া হয়, ফলে আনকনশাস পেশেন্ট বা বাচ্চা, এদেরকে দিলে কোনো ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করার কোনো চান্স থাকে না। দিব্যি চলে যায় এবং ওষুধটা কিন্তু তাড়াতাড়ি করে। যদিও আমরা জানি, এটাও জানি যে এই সময় পর থেকেই অ্যানিমেল 6th এডিশন থেকে আমরা জানি অ্যানিমেল কিন্তু বেশিরভাগ ওষুধটাই এইভাবেই দিতে বলেছেন বা সমস্ত ওষুধই এইভাবেই দিতে বলেছেন এবং এই জলের মাধ্যমে দিলে যেহেতু প্রতিবারে স্ট্রোক দেওয়ার ফলে ওষুধের ডায়নামাইজেশন পাল্টে যাচ্ছে, পোটেনশি অল্প বিস্তর চেঞ্জ হচ্ছে, হায়ার পোটেনশি তে যাচ্ছে। তার ফলে ওষুধের অ্যাক্টিভিটি
অনেক বেটার হচ্ছে এবং অনেক তাড়াতাড়ি তার টাইম হচ্ছে। ফলে এটা কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ, যেটা এলএম পোটেনসি লিকুইড ডোজেই আমাদের সবসময় দেওয়া হয়। এলএম পোটেনসি হ্যানিম্যান কিন্তু কখনো ড্রাই ডোজে দিতে বলেননি, যদিও কেউ কেউ ড্রাই ডোজেও দেন এবং তারাও তাতে ভালো রেজাল্ট পান বলে দাবি করেন, বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও দেখেছি তাদের যে দাবি সঠিক অনেক ক্ষেত্রে। এরপরে আরেকটা জিনিস বলার আছে যে আহ, এলএম পোটেনসি অনেকেই তুলনামূলকভাবে একটা চিন্তা করেন, যেমন যতদূর মনে পড়ছে এলএম পোটেনসির ফার্স্ট ডোজ বা ফার্স্ট পোটেনসি কে 17C এর সঙ্গে অনেকে তুলনা করেন, যে এই একই ধরনের ড্রাগ 17C তে আসে 17 সেন্টিসিমেলের 17 নম্বর পোটেনসি। এটা আমার একটু ভুল হতে পারে, যতদূর মনে পড়ছে 17 নম্বর পোটেনসির সঙ্গে ড্রাগ স্ট্রেংথ প্রায় সমান এলএম এর, এবং সেক্ষেত্রে এলএম ওয়ান এর সঙ্গে 17C ধরা হয়, ফলে সেটাকে অনেকেই লো ডোজ বা লো পোটেন্সি হিসেবে ভাবেন। এই ভাবনাটা কিন্তু সঠিক নয়, কারণ আগেই বলেছি যে এই যে এলএম পোটেন্সিটা কিন্তু তার ডাইনামাইজেশনটা অনেক বেশি হচ্ছে 100টা স্ট্রোক দিয়ে, কিন্তু তার মেডিসিনাল স্ট্রেংথ কিন্তু কম থাকছে। ফলে তার অ্যাগ্রাভেশনের করার ক্ষমতা বা অ্যাগ্রাভেশন করাটা অনেক কম হচ্ছে, কিন্তু সে অনেক ডিপেতে কাজ করে কোনো পেশেন্টের ক্ষেত্রে, এবং এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বলা যেতে পারে। মানে অ্যাগ্রাভেশন কম হবে কিন্তু ওষুধ তাড়াতাড়ি কাজ করবে এবং তাড়াতাড়ি রেজাল্ট পাবে, এটাই কিন্তু কাঙ্ক্ষিত জিনিস। এবার অ্যাগ্রাভেশন কমানোর আরো একটা উপায় আছে, সেটা হচ্ছে যে যে সাক্কাশনটা দেওয়া হয়, যেটা ঝাঁকুনি দেওয়া হয় হাতের উপর তেলের উপর, যে ঝাঁকুনি দেওয়া হয় সেই ঝাঁকুনিটাও কিন্তু প্রয়োজন অনুযায়ী আমি যদি কম ঝাঁকুনি দিই তাহলে কিন্তু তার ডাইনামাইজেশনটা তুলনায় কম হবে, ফলে যার অ্যাগ্রাভেশন বেশি হচ্ছিল সেই অ্যাগ্রাভেশনটা কিন্তু কম হবে। ঠিক আছে, একই সঙ্গে অ্যাগ্রাভেশন কম করার আরেকটা হচ্ছে যে যে পরিমাণ ওষুধ খাবো আমরা জলে মেশানোর পরে, সেটা পরিমাণটা কম করা। যে পরিমাণ জলে ওষুধটা মেশাবো, মিশিয়ে তারপরে ওষুধটা খাবো, সেই জলের পরিমাণটা বাড়ানো, অর্থাৎ কাপের জলের পরিমাণটা বাড়ানো, এবং প্রয়োজনে একটা কাপ থেকে দ্বিতীয় কাপ, দ্বিতীয় কাপ থেকে তৃতীয় কাপ, এইভাবে ইউজ করে ওষুধের অ্যাগ্রাভেশনটা কমাবো, এবং প্রয়োজন অনুযায়ী ওষুধটা প্রতিদিন না দিয়ে ১ দিন ছাড়া, ২ দিন ছাড়া, ৩ দিন ছাড়া, এই মতো পেশেন্ট অনুযায়ী আমরা এটাকে চেঞ্জ করতে পারি। ফলে সবাই মিলে এইভাবে অ্যাগ্রাভেশনটা কিন্তু অনেক কমে যাবে। কেউ না, দরকার নেই কেউ নোসোড ইউজ করার ক্ষেত্রে কারোর মত হচ্ছে নোসোড ইউজ করতে গেলে সেন্টিসিমেলটাই ইউজ করার কথা। কিন্তু যদি নোসোডের কোনো সাইন সিমটমস, ক্লিয়ার কাট সাইন সিমটমস থাকে, কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে সেক্ষেত্রে নোসোডও কিন্তু এই একইভাবে, নোসোডও যখন আমরা ইউজ করব ট্রিটমেন্টের সময় কোনো প্রয়োজনেতে, তখন কিন্তু কোনো ব্লক রিমুভ করতে বা অন্য কোনো প্রয়োজনে, তখন কিন্তু সেটাও সেন্টিসিমেলের তুলনায় 50 মিলিসিমেলে কিন্তু অনেক বেটার। কিন্তু কারোর মত হচ্ছে যে নোসোডটা সেন্টিসিমেল ইউজ করতে, যেটা পুরনো আমাদের মাস্টাররা ইউজ করতেন, এবং 200 সেক্ষেত্রে তাদের বক্তব্য অনেক বেটার। কিন্তু ওক্ষেত্রেও আমার ব্যক্তিগত মত যে ওক্ষেত্রে যদি কোনো ওই মেডিসিনের ক্লিয়ার সাইন অ্যান্ড সিমটমস থাকে, তাহলে কিন্তু সেটা এলএম পোটেনসিতে ইউজ করা কিন্তু অনেক বেটার হবে। দেখি এটা প্রত্যেকের ব্যক্তিগত কিছু মত থাকে। এবার এলএম কোথায় ইউজ করব না,
খুব সামান্যই ক্ষেত্র সেটা আছে। LM potencies are not indicated in the treatment of the 3-grade miasms as long as their external manifestations are present. এই ক্ষেত্রে কিন্তু LM potency ইউজ না করাটাই বুদ্ধিমানের কাজ হবে, এবং অর্থাৎ যে সমস্ত সোরা সিফিলিস সাইকোসিসের যদি দেখা যায় কোনো তার এক্সটার্নাল ম্যানিফেস্টেশন রয়েছে, তার বাইরের কোনো কিছু রয়েছে, সোরা ক্ষেত্রে ইচ, সিফিলিটিকের ক্ষেত্রে শ্যাঙ্কার বা ফ্রিগোয়ার্ডস, এগুলো যদি থাকে, তো সেক্ষেত্রে এলএম পোটেন্সি তুলনায় অতটা ভালো হবে না। তার তুলনায় অনেক প্রথমেই সেন্টিসিমেলে ইউজ করাটা বেটার হবে, এবং সেটা হায়ার পোটেন্সি ইউজ করার জন্য। তো এইরকম একটা দুটো কন্ডিশন ছাড়া এলএম পোটেন্সি ইউজ করার জন্য সেরকম কোনো নির্দেশনামা নেই। বেশিরভাগ ক্ষেত্রেই এলএম পোটেন্সি সব জায়গাতেই ইউজ করা যাবে, কিন্তু এই যে ক্ষেত্রে তার এক্সটার্নাল ম্যানিফেস্টেশন কিছু রয়েছে, সেক্ষেত্রে সেন্টিসিমাল ইউজ করাটা বেটার, কারণ সেক্ষেত্রে প্রতিদিন তার কি চেঞ্জ হচ্ছে সেই মতো করে ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করতে হয়। সেই জন্যে, তা নাহলে যেটা 50 মিলিসিমেলে অতটা বেটার রেজাল্ট পাওয়া যাবে না বলে কেউ কেউ বলেন। এলএম পোটেন্সি আরেকটা ক্ষেত্রে ইউজ কন্ট্রাইন্ডিকেট করে, সেটা হচ্ছে পেশেন্টের টেম্পারামেন্ট বা ফরগেটফুলনেস, ভুলে যাওয়ার ব্যাপারটা যদি বেশি থাকে, সেক্ষেত্রেও এলএম পোটেন্সিটাকে কন্ট্রাইন্ডিকেটেড বলে কেউ কেউ বলে। সাধারণভাবে এলএম পোটেন্সি ইউজ করা হয় 1 এর পরে 2, 2 এর পরে 3, এইভাবেই। কোন একটা মেডিসিন থেকে অন্য কোনো মেডিসিন এলে সেক্ষেত্রে এলএম পোটেন্সিটা নতুন মেডিসিনের 1 থেকে শুরু হবে, 1, 2, 3, এটাই হ্যানিম্যান বলে গেছেন। অনেকেই কিন্তু আলাদা আলাদা করেন, সেটা তাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাতেও তারা বলেন, যেমন আরপি প্যাটেল সাউথ ইন্ডিয়ার টিচার ছিলেন, তো তিনি কিন্তু এই এলএম পোটেন্সি নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করেছেন। তিনি কিন্তু এরকম কিছু কিছু ক্ষেত্রে ওইরকম ভাবে করে তিনিও সেটা বলেছেন যে না, এটা অনেক ভালো, তাড়াতাড়ি কাজ করে। এবার হ্যানিম্যান যেটা বলে গেছেন আমাদের, সেটা কিন্তু এইভাবে 1, 2, 3 করেই বলে গেছেন। ফলে আমরা ওইগুলো অ্যাভয়েড করাটাই বেটার হবে। যখন আমরা অনেক বেশি এক্সপেরিয়েন্সড হয়ে যাব, তখন আমরা ওই ধরনের এক্সপেরিমেন্ট নিজস্বভাবে করে দেখতে পারি, তার রেজাল্ট কি হয়। তার আগে পর্যন্ত না করাটাই বুদ্ধিমানের কাজ বলে আমার ব্যক্তিগত মতামত। হ্যানিম্যান নিজে এলএম পোটেন্সি 30 পর্যন্ত করেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তিনি কিন্তু সেই এলএম পোটেন্সি 30 পর্যন্ত তার কাছে তার মেডিসিন বক্সে পাওয়া যায়নি। আহ, কি বেশিরভাগই যেটা পাওয়া গেছে, তিনি ততদিন পর্যন্ত যে সমস্ত মেডিসিন গুলো প্রুভড হয়েছিল, তার মধ্যে উম, আহ, বেশিরভাগই LM10 পর্যন্ত তার কাছে পাওয়া গেছে। শুধুমাত্র সালফার আর মাক্সল LM30 পর্যন্ত পাওয়া গেছিল তার মেডিসিন বক্সে। তার বক্সে মোটামুটি 1700 LM পোটেন্সি ছিল। ঠিক আছে, এর মধ্যে কিন্তু তার LM10 পর্যন্ত বেশিরভাগ ওষুধ, সালফার এবং মাক্সল শুধুমাত্র LM30 পর্যন্ত, 0/1 থেকে বা LM1 থেকে LM30 পর্যন্ত ছিল। অ্যানিমেন বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলেছেন যে LM10 এর মধ্যেই তিনি বেশিরভাগ কিওর পেয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে তার থেকে বেশি লেগেছে। তো আমরা তো হ্যানিম্যানের মতো অত মেরিটোরিয়াস নই, সুতরাং আমরা সেটা হয়তো আশা করতে পারবো না। কিন্তু সঠিকভাবে যদি করেন, আমি এরকমও কিছু কিছু লোকের বক্তব্য শুনেছি যারা বলেছেন LM4, 5, 6 এর মধ্যেই তাদের পেশেন্টের কিওর কমপ্লিট হয়ে যায়। একমাত্র যদি প্যালিয়েশনের ব্যাপার থাকে, সেখানে কিন্তু অনেক বেশি পোটেন্সি, হায়ার পোটেন্সি গুলো ইউজ প্রয়োজন হয়।
ঠিক আছে? হ্যাঁ, ব্যবহার ক্ষেত্রে যে শিশিগুলো ব্যবহার করা হয় অনেকেই ড্রপিং বটল ইউজ করেন। সেই ড্রপিং এর মধ্যে ভেতরে একটা ড্রপারও থাকে, অনেকে যে করেন। অবশ্য এখন অনেক প্লাস্টিক বোতল চলে এসছে। প্লাস্টিক বোতলের থেকে কিন্তু কাঁচের শিশি অনেক বেটার এবং তাতেই ওষুধটা অনেক বেশি ভালো প্রিজার্ভেশন হয়। প্লাস্টিকে ইউজ করলে প্লাস্টিকে মাইক্রোপ্লাস্টিক ওই জলের মধ্যে চলে আসে বলে বিভিন্ন রিসার্চেও পড়েছি। ফলে সেটা না ব্যবহার করাই ভালো। যদিও বর্তমান যুগে সেটা প্রায় কাঁচের শিশি পাওয়াটা কষ্টসাধ্য ব্যাপারের জন্যে বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু প্লাস্টিকের শিশিতে ইউজ করা হয়। এবার প্লাস্টিকের শিশিও যদি ইউজ করা হয়, প্লাস্টিকের শিশিটাও যেন একটু দামি শিশি হয়, নিউট্রাল হয়, অ্যাসিডিক বা অ্যালকালিন বেস না থাকে, নিউট্রাল থাকে। সেক্ষেত্রে কিন্তু তা নাহলে ওষুধের যে কোয়ালিটি বেশি দিন থাকলেই সেই কোয়ালিটিটা নষ্ট হওয়ার চান্স থাকে। এইটা আমাদের খেয়াল রাখতে হবে। বা এমন কোনো প্লাস্টিকের শিশি ইউজ করা উচিত নয় যার থেকে রং ছড়াতে পারে। অনেক সময় ক্যাপগুলো রঙিন হয়। সেই ক্যাপ থেকে আ রং অনেক সময় চলে আসে কম দামি শিশি হলে। সেইগুলো ব্যবহার করাটা আমাদের এড়িয়ে চলতে হবে। তো তো এই হলো মোটামুটিভাবে এলএম-potenসির সম্বন্ধে একটা আইডিয়া। আমি জানি না কতটা আপনাদের বোঝাতে পারলাম। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি যথাসাধ্য চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। চমৎকারভাবে এলএম পোটেন্সি এবং তার সুবিধা অসুবিধা বা প্রায়োগিক দিকগুলো চমৎকারভাবে আলোচনা করলেন। আশা করি আমাদের এলএম পোটেন্সি সম্পর্কে আমরা ভালো কিছু শিখতে পেরেছি স্যারের আলোচনা থেকে। তো স্যারের আলোচনা প্রসঙ্গে যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করে স্যারকে প্রশ্ন করতে পারেন। কেউ যদি এলএম পোটেন্সি সম্পর্কে কিছু জানতে চান হ্যান্ড রেজ করুন প্লিজ। স্যার তার যথাযথ উত্তর দিতে চেষ্টা করবেন। আমাদের মাঝে প্রশ্ন করতে চাচ্ছেন, হ্যান্ড রেজ করেছেন অভিজিৎ, ডক্টর অভিজিৎ মল্লিক। ডক্টর অভিজিৎ নমস্কার। মল্লিক। নমস্কার, আমি ডাক্তার অভিজিৎ মল্লিক। আমার একটা কোয়ারি ছিল, সেটা হচ্ছে যে নোসোড আমরা এলএম পোটেন্সি ইউজ করা উচিত কিনা, মানে ক্যান উই ইউজ নোসোড অ্যাজ এলএম পোটেন্সি? ওভার। এই ব্যাপারটা আমি একটু আগেই বললাম। যখন আমাদের নোসোড ইউজ করতে হচ্ছে কোনো একটা অবস্টাকল টু কিওর বা কোনো একটা অবস্টাকল হটানোর জন্য, সেক্ষেত্রে নোসোডটা বেশি অনেকেই বলেছেন যে নোসোডটা সেন্টিসিমাল ইউজ করাটাই অনেক বেটার। কিন্তু ধরুন ওষুধ দিতে, দিতে কোনো ক্ষেত্রে আমি যদি যখন পেশেন্টের ক্ষেত্রে সিম্পটমই পাচ্ছি, ওই নোসোডেরই সিম্পটমস পাচ্ছি, ওই মেডিসিনেরই সিম্পটম পাচ্ছি এবং সেটা নোসোড। সেক্ষেত্রে কিন্তু আমার মত হচ্ছে 50 মিলিসিমালই ইউজ করা। কারণ সেক্ষেত্রে সেই নোসোডের লক্ষণগুলো পরিষ্কার সেই পেশেন্টের কাছে আমি পাচ্ছি বলেই না ওই মেডিসিনটা পাচ্ছি। যখন তার টোটালিটি অফ সিম্পটমস করে আমি ওই নোসোডটাই পাচ্ছি, তো সেক্ষেত্রে ওষুধ সিলেকশন আমি যখন করব, ওষুধ সিলেকশন করে আমি দেখছি সেটা একটা নোসোড এবং সেই নোসোডটা এলএম পোটেন্সিতে ইউজ করলে কি হবে, আমি অ্যাগ্রাভেশনটা টাইমটা অনেক কমাতে পারবো। অ্যাগ্রাভেশনটা অনেক কম থাকবে। একই সঙ্গে রিঅ্যাকশন, ওষুধের রিঅ্যাকশন অনেক তাড়াতাড়ি পাবো। অনেক ট্রিটমেন্টের টোটাল টাইম পিরিয়ডের দিক থেকেও কিন্তু আমি ফেসিলিটি পাবো বা লাভ হবে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আমার ব্যক্তিগত মত, ওষুধটা 50 মিলিসিমেলে ইউজ করা উচিত। কিন্তু যে ক্ষেত্রে শুধুমাত্র একটি হয়তো কারণে কারোর টাইফয়েড হয়েছে সেই জন্য কোনো একটা মেডিসিন ইউজ করছি, কারোর ছোটবেলায় মাম্পস হয়েছিল সেই জন্য কোনো একটা ওষুধ ইউজ করছি, সেক্ষেত্রে কিন্তু সেন্টিসিমাল ইউজ করার কথা অন্যরা বলেছেন এবং এক্ষেত্রে আমারও আহ, মতামত বা বলতে পারেন ব্যক্তিগত অভিজ্ঞতা। সেক্ষেত্রে কিন্তু ওটার কোনো সিমটম আলাদা করে আমি সেভাবে পাইনি।
কিন্তু যখন তার কোনো ওষুধ দিয়ে সঠিক ওষুধ, নির্বাচিত ওষুধ কাজ করছে না, এবং যার ফলে আমি কিন্তু অবস্টাকল টু কিওর এর কথা ভাবনা চিন্তা করে আমি সেটা দেখলাম যে তার পূর্ববর্তীকালে কোনো একটা এ ধরনের একটা অবস্টাকল রয়ে গেছে এবং সম্ভবত এটার জন্যই হয়তো ওষুধটা কাজ করছে না। এইভাবে যখন আমি চিন্তা ভাবনা করতে পারলাম, অ্যানালিসিস আমার সেটা বলল, তখন কিন্তু ওই ওষুধটা সেন্টিসিমেলি ইউজ করাটা অনেক বেটার। কারণ সেক্ষেত্রে কিন্তু ওই ওষুধের লক্ষণ নেই। কিন্তু এক্ষেত্রেও যে ওটা 50 মিলিসিমেলে দিলে কাজ করবে না সেটা কিন্তু আমি বলতে পারছি না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নেই, আমি করে দেখিনি, একবার দুবার করে দেখেছি। খুব একটা তফাৎ আমি বুঝে উঠতে পারিনি বলে আমি সেটা বলতে পারছি না। তা নইলে কিন্তু অনেকেই যেটা বলছেন আমি সেই মতেই অনুসারী হয়ে বলেছি যে সেক্ষেত্রে সেন্টিসিমাল ইউজ করাটাই বেটার। কিন্তু অন্য দিক থেকে যদি চিন্তা করা যায়, আবার যদি খুব স্বাভাবিকভাবে মানে লজিক্যাল মাইন্ডে যদি আমি চিন্তা করি, হ্যানিম্যান সাহেব আমাদের কি বলে গেছেন? তিনি কিন্তু বলে গেছেন সব 50 মিলিসিমেল ইউজ করতে। 6th এডিশনে উনি 50 মিলিসিমেল ইউজ করতে বলেছেন। তো সেক্ষেত্রে নোসোডি হোক বা যাই হোক, সার্কোড হোক, যাই হোক না কেন, আমি সেটাকে 50 মিলিসিমেল অবশ্যই ইউজ করতে পারি। এটা হচ্ছে ফাইনাল মত আমার, যে আমি অবশ্যই নোসোড হোক বা যে কোনো মেডিসিন হোক না কেন আমি সেটা করতে পারি। নোসোডটা কি কারণে আমি উল্লেখ করেছিলাম, কারণ নোসোডটা অনেকে এইভাবে ইউজ করে, সেই কারণে এটা আমি উল্লেখ করেছিলাম। বোঝাতে পারলাম কি? ধন্যবাদ। Okay, sir. Thank you, sir. Understood. Thank you, sir. হ্যান্ড রাইজ করেছেন ডক্টর সুশীল ঘোষ স্যার, আপনার প্রশ্ন রাখুন। ধন্যবাদ স্যার, আপনার আলোচনা খুবই ভালো লাগলো। আমি অ্যাকচুয়ালি মিলিসিমাল পোটেন্সি ব্যবহার করি না, সেন্টিসিমালি করি। আমার প্রশ্নটা একটু অন্যরকম। সেটা হচ্ছে আপনি বললেন হ্যানিম্যান সাহেব প্রায় 1700 এলএম পোটেন্সি ব্যবহার করতেন এবং সালফার এবং মার্শাল এলএম 30 পর্যন্ত আহ, পাওয়া গেছে এবং অন্যান্য পোটেন্সি এলএম 10 পর্যন্ত। তো এবং হ্যানিম্যানের বিচারে যেটা হয়েছে এলএম 10 এর মধ্যেই সমস্ত পেশেন্ট তিনি বেশিরভাগ পেশেন্টই আরোগ্য করেছেন। স্যার আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে এই যে হ্যানিম্যানের যে এই পোটেন্সি গুলো ব্যবহার করতেন, আমি তো অত বেশি পড়াশোনা করিনি। এই বই মানে আপনি যে আমাদেরকে বার্তাটা দিলেন, এটা মানে কোন বই থেকে পাবো যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়, আমি সেই বইটা স্টাডি করতাম। আপনি এই বার্তাটা বলতে কোন বার্তাটা বলছেন? এই যে আমি তথ্যগুলো বললাম হ্যাঁ আপনাকে, হ্যাঁ 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 হ্যাঁ। আমি এই বার্তাটা আমি যে বইটা পেয়েছি সে বইটার নাম হচ্ছে হ্যানিম্যান রিভিজিটেড। হ্যানিম্যান রিভিজিটেড, এক মিনিট লুক ডে সেফা। হ্যানিম্যান রিভিজিটেড, লুক LUC স্পেস DE স্পেস সেফার SCHEPPER। লুক ডে সেফার LUC DE SCHEPPER। এছাড়াও রিমা হেডলির একটা বই আছে, বইটা যদিও আমার কালেকশনে নেই বা আমি পড়িনি, কিন্তু ওখানে হ্যানিম্যানের লেটেস্ট যে সমস্ত ইউজগুলো, লেটেস্ট প্রেসক্রিপশন মানে হ্যানিম্যানের শেষ বয়সের প্রেসক্রিপশন সম্বন্ধে ওনার একটা বই আছে, ঠিক আছে? সেটাও কিন্তু ওখানেও কিন্তু হ্যানিম্যানের উপরে এইগুলো পাবেন। এছাড়া আমার যতদূর জানা আছে হ্যানিম্যানের যে প্যারিস কেস বুক, অর্থাৎ প্যারিসে গিয়ে তিনি যে কেস হিস্ট্রি তার কাছে যে ছিল, সেই প্যারিস কেস বুক, যদিও সেগুলো এখনো অব্দি পাবলিশড হয়নি এবং তার কোনো অনুবাদও পাবলিশড হয়নি, কিন্তু সেই প্যারিস কেস বুকের উপরে সরাসরি চর্চা করেছেন রিমা হেডলি আমার জানা, যেটুকু আমি মানে পড়াশোনা করে যেটুকু জেনেছি। রিমা হেডলি ওটার উপর চর্চা করে রিসার্চ করে
এইসব বইগুলো লিখেছেন। ডেভিড লিটল বলে আরেকজন আছেন। ডেভিড লিটলের বই আমার পড়া হয়নি, তার কিছু কিছু অংশ আমি পড়েছি কিছু কিছু জায়গায়। তো ডেভিড লিটলও ওই প্যারিস স্কেচবুক ডাইরেক্ট নিজে দেখে পড়ে রিসার্চ করে তারপরে 50 মিলিসিমাল ইউজ করেছেন বা করেন। ঠিক আছে? আমার জানা এরা দুজন করেছিলেন। এছাড়াও কেউ করে থাকতে পারেন আমার জানা নেই। তো আপনার বইয়ের খবর দিয়ে দিলাম। ওকে বলুন। স্যার, এই যে এলএম বলছি, উম, যদি একটু বলেন যে আমি ধরুন একটি পেশেন্টকে 1 2 3 4 করে ক্রমশ এগিয়ে যাচ্ছি, হয়তো 8 9 চলে গেছি। এবার কোন সিচুয়েশনে বুঝবো বা কিভাবে বুঝবো যে আর পেশেন্টের ওষুধের প্রয়োজন নেই, ওষুধ পেশেন্ট কিওরের দিকে প্রায় চলে গেছে? একটু যদি এইটা ক্লিয়ার করে দেন খুব ভালো হয়। এই ব্যাপারটা যেটা হয়, যখন আমাদের হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন পড়াতে গিয়ে এই ব্যাপারটা কোথায় উল্লেখ করেছিলাম। যখন পেশেন্ট ট্রিটমেন্টের শেষ পর্যায়ে চলে যায়, অর্থাৎ কিওরের পর্যায়ে চলে যায়, সে যে পোটেন্সি ইউজ হোক না কেন, সে 8 হোক বা 30 হোক বা 50 হোক, যে পোটেন্সি ইউজ হোক না কেন, যখন পেশেন্টের ট্রিটমেন্টের শেষ পর্যায়ে কিওরের কাছাকাছি চলে যায়, তখন পেশেন্টের আমরা তো ইন্ডিকেটেড মেডিসিন দিচ্ছি এবং সেটা 50 মিলিসিমেরে দিচ্ছি আপনার প্রশ্ন অনুযায়ী। তখন দেখা যায় পেশেন্টের অ্যাগ্রাভেশন হতে শুরু করে। অর্থাৎ অ্যাকচুয়ালি সেই সময় ওই মেডিসিনটা প্রুভিং সিম্পটমস দিতে শুরু করে। ওই মেডিসিনের সিম্পটমস গুলো আমরা পেতে শুরু করি। ফলে পেশেন্টের যে অরিজিনাল যে সিম্পটমস ছিল সেগুলো কমে গিয়ে 0 হয়ে গেছিল হয়তো। অ্যাবনরমাল সিম্পটমস গুলো অবশ্যই। সিম্পটমস বলতে অ্যাবনরমাল সিম্পটমস। হেলথি সিম্পটমস নয়। তার যে সমস্ত প্যাথোলজিক্যাল চেঞ্জ বা তার যে ভেতরে অ্যাবনরমালিটি হয়েছে, সেই অ্যাবনরমালিটির জন্য আমরা কিছু অ্যাবনরমাল সিম্পটমস পাই এবং সেটাই কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এবং সেই সিম্পটমস গুলো সেইগুলো কিন্তু তার কমতে, কমতে পুরো কমে গেছে। তার কোনো অন্য অসুবিধা নেই। কিন্তু কিছুদিন বাদে দেখা গেল সে পেশেন্টটা তো ওষুধ কন্টিনিউ করছে। তখন কি হবে? ওই ওষুধটা সে তো রেগুলার খেয়ে যাচ্ছে। রেগুলার ইন দ্য সেন্স ১ দিন ছাড়া হোক বা ২ দিন ছাড়া হোক বা ১৫ দিন ছাড়া হোক সে তো খেয়ে যাচ্ছে। ওই ওষুধটা তো এক্সেস হচ্ছে। ওই ওষুধটা তো তার কোনো প্রয়োজন নেই কিন্তু তার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তখন হয় কি? তখন ওই পেশেন্টের ক্ষেত্রে ওটা একটা প্রুভিং সিম্পটমস দেয়। ফলে স্লাইট অ্যাগ্রাভেশন পেশেন্টের হয়। কি অ্যাগ্রাভেশনটা হয়? ওই ওষুধের যে সি সিম্পটমস গুলো আমরা পাই মেডিকাতে সেই সিম্পটমস গুলো দেখা দেয়। ফলে সেখান থেকে আমরা বুঝতে পারি যে পেশেন্ট কিওর হয়েছে। একই সঙ্গে আরেকটা ব্যাপারও আপনি খেয়াল করুন। আপনি যখন দেখছেন যে পেশেন্ট কিওরের দিকে যাচ্ছে অনেক, তখন তো তার অসুবিধাগুলো অনেক কমে গেছে। হয়তো ১ টা বা ২ টো সিম্পটমস নিয়ে সে হয়তো আসছে শেষের দিকে। হুম? এবং সেক্ষেত্রেও তার পরিমাণটা কমবে, তার অ্যামপ্লিচিউড, তার যে প্রাবল্য যেটা, রোগের যে প্রাবল্য সেটাও কমে যাবে। ফলে সেক্ষেত্রেও আপনি একটা ধরে নিতে পারবেন যে এটা তার অন্য কোনো সিম্পটম নেই, অ্যাবনরমাল কোনো সাইন সিম্পটমস নেই। সেখান থেকে আপনি ধরতে পারবেন এ কিওর এর দিকে এগিয়ে এসছে। ফলে আপনার মধ্যে একটা এক্সপেকটেশন থাকবে যে এবার কিওর হয়ে যেতে পারে যেকোনো সময়। ঠিক আছে? এই যখন এই অ্যাগ্রাভেশন টা হবে সেইটা দেখে কিন্তু আমরা ধরতে পারবো যে পেশেন্ট কিওর হয়ে গেছে। বোঝাতে পারলাম? স্যার, আমি আরেকটু ক্লিয়ার হতে চাই। যেটা আপনাকে বলছি, ধরুন একটি পেশেন্ট লাইকোপোডিয়ামের কেস রেকর্ড করে লাইকোপোডিয়াম এসেছে এবং সেই পেশেন্টটি ধরুন সাপোজ আমার কাছে ফার্স্ট যখন আসে, তার হাঁটুর পাত অর্থাৎ অস্টিও আর্থ্রাইটিস বা সাপোজ এই ধরনের কিছু সমস্যা নিয়ে আমার কাছে এসেছে। এবার ধরুন আমি লাইকোপোডিয়াম পরপর LM1 LM2 করে ক্রমশ এগিয়ে যাচ্ছি এবং রুগী ক্রমশ তার হাঁটুর ব্যথার কথা বলছে, হ্যাঁ ভালো আছি ভালো আছি ভালো আছি। যখন আরোগ্যের দিকে যাবে তখন কি হাঁটুর ব্যথাটাই অ্যাকচুয়ালি বাড়তে শুরু করবে, না লাইকোপোডিয়ামের অন্যান্য সিমটমস গুলো বাড়তে শুরু করবে? এইটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। এখানে আপনি প্রশ্ন যেটা করলেন, আপনি একটা জিনিস খেয়াল করুন, আপনি কিন্তু অস্টিও আর্থ্রাইটিস বললেন, তখন হাঁটুর ব্যথাই হয়েছে সেটা আপনি বললেন। ঠিক আছে?
হুম। কিন্তু আপনি কি অস্টিও আর্থ্রাইটিস দেখে লাইকোপোডিয়াম সিলেকশন করেছেন? নো তা তো নেভার। করেন। না, না। আপনি তার টোটালিটি দেখেছেন। সেই টোটালিটিতে সেই টোটালিটির সিম্পটমস গুলো হচ্ছে লাইকোপোডিয়ামকে ইন্ডিকেট করছে, তাই না? সে তার সমস্যা নিয়ে এসেছে, সে বলছে আমার হাঁটুর ব্যথা, দুটো হাঁটুতে তার ব্যথা, আমি সমস্যা চলতে পারি সে না। এইটা তাই? আর্থ্রাইটিস নিয়ে এসছে, ঠিক আছে। কিন্তু আপনি যখন লাইকোপোডিয়াম সিলেকশন করছেন, আপনি তো লাইকোপোডিয়াম অস্টিও আর্থ্রাইটিস দেখে সিলেকশন করেননি। না, কখনোই না। আমি তো আপনি পেশেন্টটাকে দেখে। লাইকোপোডিয়ামের যে সিমটমস আছে, তার ক্ষেত্রে যে সিমটমস গুলো আছে, সেই সিমটমস গুলো লাইকোপোডিয়ামকেই বেশি ইন্ডিকেট করছে অন্য মেডিসিনের তুলনায়, তাই না? ওকে। হুম। ফলে সেই যে টোটালিটি আপনার কাছে যে টোটালিটি আছে, পেশেন্টের কেস হিস্ট্রি থেকে আপনি যে টোটালিটি বানিয়েছেন, সেই মুহূর্তে যে লাস্ট কেস হিস্ট্রি থেকে আপনি বানিয়েছেন, সেই টোটালিটির উপরে ওটা লাইকোপোডিয়াম আছে। এবার যখন লাইকোপোডিয়াম সঠিক ওষুধ নির্বাচিত হিসেবে সিলেকশন হয়েছে, তখন কিন্তু তার ওই অস্টিওআর্থ্রাইটিস ঠিক হবে, তাই না? কিন্তু একই সঙ্গে তার মূল যে টোটালিটি, সেটা তো আগে ইমপ্রুভ করবে। ওকে। বুঝতে পারলেন? হুম। হ্যাঁ, ফলে হ্যাঁ, হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিসের আপনি অস্টিওআর্থ্রাইটিসের সিমটমস কেন দেখবেন পেশেন্টের তো অস্টিওআর্থ্রাইটিস তার ঠিক হয়ে যাওয়ার কথা, কিওরের দিকে যখন এগিয়ে গেছে বলছে। যে লাইকোপোডিয়াম পেশেন্ট, ধরুন লাইকোপোডিয়ামই তার কন্টিনিউ করলো, সে তো যখন কিওরের কাছে চলেছে তখন তার তার অস্টিওআর্থ্রাইটিস থাকবেই না, তাই না না? স্যার, আমার আমার বলার ভিউটা কিন্তু একটু অন্য। আমি প্যাথোলজিক্যাল রিপোর্টে দেখছি অস্টিও আর্থ্রাইটিস, কিন্তু আমি কখনোই তাকে অস্টিও আর্থ্রাইটিস হিসেবে তাকে তো ট্রিটমেন্ট করবো না। আমি তার সামগ্রিকভাবে আমি তাকে লাইকোপোডিয়াম পেয়েছি, লাইকোপোডিয়াম তাকে দিয়েছি। এবার ক্রমশ তার মানে ওই হাঁটুর কষ্ট তার ধীরে ধীরে কমছে। আমার মানে জিজ্ঞাসা, যখন ক্রমশ রুগী আরোগ্যের দিকে যাবে, তখন কি আবার সে হাঁটুর ব্যথাটাই বাড়ছে বলে আমাকে জানাবে, নাকি ও মানে যে অন্যান্য কষ্টগুলো আমাকে আমি জানাবে? এই। আপনার প্রথম প্রশ্নটা ছিল যে কিওর হওয়ার পথে যখন চলে এসছে আমি কখন বুঝবো কিওর হয়েছে কিনা। হ্যাঁ, 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 আপনি সেই প্রশ্ন থেকে এই প্রশ্নটা করেছেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। সেই হিসেবে তার মানে আপনি ধরুন একটা লাইকোপোডিয়াম পেশেন্ট যার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, সেই পেশেন্টের ক্ষেত্রে সে যখন কিওরের কাছাকাছি চলে এসছে, তখন কখন বুঝবেন যে সে কিওর হয়েছে কিনা, এটা হচ্ছে আপনার মধ্যে প্রশ্ন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, একদম। আমি সেইটারই উত্তর দিলাম। আমি বলছি যে লাইকোপোডিয়াম আপনি সিলেকশন করছেন তার অস্টিওআর্থ্রাইটিস দেখে নয়, তার ওই পেশেন্টের টোটালিটি অফ সিমটমস লাইকোপোডিয়ামকে ইন্ডিকেট করছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর ওকে। কথা, ওই পেশেন্ট আপনার কথা অনুযায়ী ওই পেশেন্ট কিওরের দিকে চলে এসছে। কিওরের দিকে চলে আসার পরে তবেই না কিওর হবে। তার মানে অবশ্যই। যখন কিওরের দিকে চলে এসছে, তখন কিন্তু তার অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেম আর থাকবারই কথা নয়। ওকে। অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেম যদি থাকে, অল্প বিস্তর হলেও থাকে, তখন কিন্তু সে কিওরের দিকে যায়নি, তখনও সে কিওরের দিকে এগোচ্ছে, কিওর হয়ে যাবার মুখোমুখি হয়নি সে। এবং আপনার সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনাকে ইন্ডিকেশন যেটা দেবে সেটা হচ্ছে টোটালিটি অফ সিমটমস, আপনার এই অস্টিওআর্থ্রাইটিস নয়। অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেম তার বাড়বে কমবে যাই হোক না কেন, আপনি কিন্তু দেখবেন টোটালিটি অফ সিমটমস থেকে যে তার যে সমস্ত লাইকোপোডিয়ামকে ইন্ডিকেট করছে, সেইখানে কোথায় বাড়া কমা হচ্ছে, কতটা বাড়ছে কমছে, এবং যখন এগুলো কমবে তখন অটোমেটিক্যালি অস্টিওআর্থ্রাইটিসও কমবে। ওকে। বুঝতে পারলেন? ওকে। 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 হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে। আচ্ছা, জিয়াজুদ্দিন স্যারের প্রশ্নটি নিয়ে আজকে শেষ করবো আমরা, ঠিক আছে? আর কোনো প্রশ্ন না হবে না। হ্যাঁ স্যার, সংক্ষেপে প্রশ্ন করুন আপনি। হ্যাঁ, বলুন। সকলকে ধন্যবাদ স্যার আন্তরিক আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমি স্যার ক্লাসটা শুরু থেকে পাইনি, তো আমার একটা জানার ছিল স্যার অ্যালেম পটেন্সি একুইট কেসে আমরা ব্যবহার করতে পারি কিনা, এবং একুইট কেসে যেমন আমরা মানে যেটা শততমিক সেখানে তো আমরা বারে বারে ইউজ করার জন্য মানে ব্যবহার করি। তো সেক্ষেত্রে কি আমরা যেটা এলএম সহস্রতমিক পটেন্সিও বারবার অ্যালেম ব্যবহার পটেন্সি। করবো কিনা বা কিভাবে করবো, তাই তো? জি স্যার, জি স্যার। হুম। তো তো সেখানে স্যার এটার উত্তর টোটালিটি অফ হচ্ছে সিমটম কি আমরা খুঁজবো কিনা, বা কিভাবে কি করতে হবে? পোটেন্সি কিন্তু সিলেকশন হবার আগে
কোনো একটা ওষুধের পোটেন্সি সিলেকশন করছি, আমি সেন্টিসিমেলে দেবো না 50 মিলিসিমেলে দেবো, সেটা আমার চিন্তা ভাবনা। কিন্তু তার আগে মেডিসিন সিলেকশন করতে হয়। মেডিসিন সিলেকশন করতে গেলে আপনাকে টোটালিটি অফ সিমটমস এর সিলেকশন করেই যেতে হবে। সুতরাং সে অ্যাকিউট হোক বা ক্রনিক হোক, আপনার টোটালিটি অফ সিমটমস অবশ্যই প্রাথমিক শর্ত। ওষুধ যখন সিলেকশন হয়ে গেল, তারপরে আপনি পোটেন্সি সিলেকশন করছেন। এবার ঘটনা হচ্ছে, হ্যানিম্যান সাহেব যখন লাস্ট 6th এডিশনে যেটা পাবলিশ হয়েছে, হ্যানিম্যান সাহেব সেখানে পরিষ্কার বলছেন যে এটাই হচ্ছে আমার এতদিনের মধ্যে সব থেকে সম্পূর্ণ এই পোটেন্সি, ভালো পোটেন্সি। ঠিক আছে, এই ধরনের বক্তব্য উনি বলেছেন। একই সঙ্গে আপনি অ্যাকিউট বা ক্রনিক যে কোনো ক্ষেত্রেই এলএম পোটেন্সি অবশ্যই ইউজ করতে পারেন। অ্যাকিউটের ক্ষেত্রে যেটা পোটেন্সি বারে বারে দেওয়ার কথা থাকে, তার কারণ অ্যাকিউটের ক্ষেত্রে ওষুধের অ্যাকশন, যে ওষুধটা ক্রনিক খেতে হয়তো 1 মাস কাজ করে, সেখানে কিন্তু অ্যাকিউটে কিন্তু হয়তো 2 দিন কাজ করে, 1 দিন কাজ করে, 4 দিন কাজ করে, 5 দিন কাজ করে, তার বেশি করে না। তার কারণ অ্যাকিউটে অনেক বেশি এনার্জি লস হয় বডিতে, এবং একই সঙ্গে সেটার জন্য ওষুধেরও অ্যাকশন অনেক তাড়াতাড়ি অ্যাকশন শেষ হয়ে যায়, তার জন্য রিপিটেশনটা বেশি লাগে। ঠিক আছে, যেমন অ্যাকিউটের ক্ষেত্রে সেন্টিসিমাল ইউজ করলে হায়ার পোটেন্সি ইউজ করতেও বলেছে। যাকে সেন্টিসিমালের কথা ভুলে যান, আপনি প্রশ্ন করছেন অ্যাকিউটের ক্ষেত্রে রিপিটেশন, অবশ্যই রিপিটেশন বেশি হবে অ্যাকিউটের ক্ষেত্রেও। প্রত্যেকবারই স্যার হচ্ছে 10 থাকি। 50 মিলিসিমেলেও অ্যাকিউটে অনেক বেশি রিপিটেশন হবে রোগ অনুযায়ী। ধরুন জ্বর হয়েছে কারোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি 1/2 ঘন্টা ছাড়া ছাড়া, সেরকম যদি সিভিয়ার জ্বর থাকে, আপনি 1/2 ঘন্টা ছাড়া ছাড়া দিতে পারেন। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে যে তার অ্যাগ্রাভেশন শুরু হলো কিনা। যদি দেখেন অ্যাগ্রাভেশন শুরু হচ্ছে, অবশ্যই ওষুধটাকে স্টপ করে কিছুক্ষণ রাখতে হবে। আবার যখন অ্যাগ্রাভেশনটা কমে গিয়ে যখন স্ট্যান্ড স্টিল কন্ডিশন তুলনায় হবে, তখন দেখতে হবে যে ওষুধটা সঠিক হয়েছে কিনা, এবং সেটা আপনি পেশেন্টের কাছ থেকে কোয়ারি করলেই জানতে পারবেন সে আগে থেকে বেটার ফিল করছে কিনা। মেন্টাল প্লেনেতে অনেক বেশি চেঞ্জ আসে তাড়াতাড়ি, তার ফিজিক্যাল সিমটমস চেঞ্জ না হলেও, টেম্পারেচার বেশি থাকলেও সে যদি মেন্টালি সে বলে ফিল বেটার, সেক্ষেত্রে কিন্তু আমাকে চিন্তা করে দেখতে হবে ওষুধটা সঠিক কাজ করেছে, সুতরাং আমি ওষুধ রিপিট করব কি করব না। সুতরাং রিপিটেশনে বাকি যে সমস্ত পদ্ধতি যেটা আছে, সেটা কিন্তু অবশ্যই ফলো হবে অ্যাকিউটের ক্ষেত্রে, এলএম পোটেন্সির ক্ষেত্রেও। ঠিক আছে, প্রত্যেকবার কি 10 থাকি স্যার, সেটা কি হ্যাঁ প্রত্যেকবার। চলমান থাকবে? প্রত্যেকবার যেমন আমরা মানে 10টা করে ঝাঁকি দেওয়ার জন্য বলি, তো সেক্ষেত্রে হ্যাঁ, সেটাও কি অব্যাহত থাকবে স্যার? অবশ্যই যদি অবশ্যই এলএম খাবারটা পোটেন্সি পর পর প্রত্যেকবারই ঝাঁকি দিতে হবে। কারণ এলএম পোটেন্সি যেটাই হ্যানিম্যান যেটা বলে গেছেন, সেটা হচ্ছে প্রত্যেকটা সাকসেসিভ যে মেডিসিনটা ইউজ হবে, সাকসেসিভ পোটেন্সি, আমি একটা ডোজ খেলাম, নেক্সট ডোজ যেটা খাবো সেটা হচ্ছে সেম ডোজ নয় আগের ক্ষেত্রে। তার আগে পর্যন্ত যেটা ছিল, আমি সেম ডোজ ইউজ করতাম, কোন একটা ধরুন 30 পোটেন্সি ইউজ করেছি, এবার সেই ওষুধটা যখন দেখলাম যে অ্যাকশন শেষ, তখন কিন্তু সেই মেডিসিনের সেই ডোজটা আবার রিপিট করতে হতো নিয়ম অনুযায়ী। রিপিট স্যার। করে সেই মেডিসিনের সেই পোটেন্সি যতক্ষণ না তার পাওয়ার পুরো এক্সস্ট করছে ওই পেশেন্টের ক্ষেত্রে, ততক্ষণ কিন্তু ওই পোটেন্সিটা রিপিট হবে। সেন্টিসিমালে এটা নিয়ম, কিন্তু যখনই সেটা এলএম পোটেন্সি এলো, এলএম পোটেন্সিতে কিন্তু প্রত্যেকবারে পোটেন্সি পাল্টে যাচ্ছে, ফলে অত তাড়াতাড়ি ওষুধ দিলেও কিন্তু সেই রকম অ্যাগ্রাভেশন না হওয়ার একটা কারণ তো আছে, উইকার মেডিসিনাল স্ট্রেংথ, কিন্তু তাছাড়াও তার ক্ষেত্রে কিন্তু ওই অ্যাগ্রাভেশনটা আসছে না সেন্টিসিমেলে যেটা আসছিল। কিন্তু ওষুধের ভালো দিক যেটা, ওষুধের কাজ করার যে ক্ষমতাটা, সেটা কিন্তু কোনো অর্থে কমছে না, বরং বাড়ছে। বুঝা গেল? হুম। স্যার প্রত্যেকটা ক্ষেত্রেই স্যার 10টা ঝাঁকি দিতে হবে না স্যার? কম বেশি করলে কোনো এটাও নির্ভর করে মূলত যখন ইনিশিয়াল আপনি প্র্যাকটিস করবেন, তখন 10টা ঝাঁকি দিয়ে যেহেতু আপনি ব্যবহার করেননি বলছেন, সুতরাং শুরুর দিকে আপনি যখন ব্যবহার করবেন 10টা ঝাঁকি বলবেন। কিন্তু পরের দিকে যখন আপনি দেখবেন যে সেই 10টা ঝাঁকি দেওয়ার পরও পেশেন্টে কোনো কারণে অ্যাগ্রাভেশনটা কন্টিনিউ করছে বা বেশি পরিমাণ হচ্ছে, ওই অ্যাগ্রাভেশনটা কমানোর জন্য ঝাঁকির পরিমাণ কমাতে বলতে পারেন। পেশেন্টের যে পরিমাণ ওষুধ খেতে বলছেন, ধরুন 1 চামচ করে, প্রথম কাপ থেকে 1 চামচ করে খেতে বলছেন, সেখানে কাপের জলের পরিমাণ বাড়াতে পারেন। যে পরিমাণ খাচ্ছে, 1 চামচ খাচ্ছে, সেই 1 চামচটা হাফ চামচ খেতে বলতে পারেন। এগুলো হচ্ছে ওই অ্যাগ্রাভেশনটাকে কমানোর জন্য। এমনকি যে যে
যতক্ষণ ছাড়া ছাড়া খেতে বলছেন, ধরুন 24 ঘন্টা একবার করে খেতে বলছেন, সেটা 24 ঘন্টা একবার না বলে দুদিনে একবার খেতে বলছেন, 48 ঘন্টা একবার খেতে বলছেন, সেটা করতে পারেন। ওটা করলে কি হবে, এই অ্যাগ্রাভেশনটা কমে যাবে, কারণ ওষুধের রিপিটেশন হচ্ছে না এবং ওষুধের যেটা অ্যাগ্রাভেশন হচ্ছে সেটা কমে যাচ্ছে। কমে যাওয়ার পরে তারপরে আবার সেকেন্ড ডোজ তারপরে ইউজ হচ্ছে। এই তো, ধন্যবাদ। স্যার, আজকে ক্লাসের উপরে আপনি অন্তত কিছু বলুন, গিরিধর বিশ্বাস স্যার। ক্লাসটা খুবই সুন্দর হয়েছে। মানে আমারও মত এরকমই যে এখনো পর্যন্ত যেন অনেক কিছুই অজানা রয়ে গেছে। তো কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোন পোটেন্সি ব্যবহার করব, যেমন ফিজিক্সের ভাষায় বলতে গেলে ঝাঁকুনি দিলে পোটেন্সি বাড়ছে কি বাড়ছে না, আমার যেন মনে হয় ঝাঁকুনিটা হচ্ছে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করার জন্য। সেখানে বরং যদি আমরা একটু জল মিশিয়ে নেই, মানে তাহলে লঘুকরণটা আরো বেশি হয়, তারপরে ঝাঁকিয়ে নিয়ে আবার সমসত্ব করে দিলাম। তো এইগুলো অনেক কিছু ব্যাপার আছে। ঝাঁকালে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি হয়, কাইনেটিক এনার্জি হলে যেটা যেই ঝাঁকুনিটা থেমে গেল সঙ্গে সঙ্গে তার এনার্জিটাও মানে সেই আগের লেভেলে চলে আসে, যার জন্য ডাইলুশন অ্যান্ড সাকাশন এইটা করলে বোধহয় একটু বেশি ভালো হয়। আমি কিন্তু সম্পূর্ণ যে কনফার্ম হয়ে বলছি সেটা বলা নয়, কারণ আমরা তো বিজ্ঞানের মানুষ নয়, আমরা মানে প্র্যাকটিস করি। তো এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে যতটুকু মনে হয়েছে ততটুকুই বললাম। তবুও আরেকবার বলি যে একজন চিকিৎসক যিনি চিকিৎসা নিয়েই সব সময় আছেন তাদেরকে চিন্তাশীল হতে হবে, এবং চিন্তাশীল চিকিৎসকরা তারা জেনে নেবেন, প্র্যাকটিস করবেন, সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন যে কি হচ্ছে না হচ্ছে তার একটা সত্যটা প্রকাশ করতে। আসলে আমরা সত্য প্রকাশ করাটা তো খুব কঠিন কাজ। সত্য কোনটা সেটা তো আমার কথাটাও সম্পূর্ণ আপনারা বিশ্বাস করবেন না, নিজে উপলব্ধি করুন। ধন্যবাদ সবাইকে, তারপরে স্যারকে অনেক ধন্যবাদ, আর এতক্ষণ আমার বকবগানি যারা শুনলেন তাদেরকেও ধন্যবাদ। নমস্কার। সচিদানন্দ চৌধুরী স্যার আছেন। হ্যাঁ স্যার, বলুন স্যার। আমার একটু বলতে ইচ্ছা হচ্ছে এখন, সেটা হলো আমরা জলে মিশিয়ে কেন দিই, কারণটা কি? হেনিম্যান যে জলে মেশাতে বলেছেন, ইভেন 5th এডিশনে সেন্টিসিমাল ওষুধ যখন আমরা প্রয়োগ করি তখনও কিন্তু উনি জলে মিশিয়ে দিতে বলেছেন। পুরিয়াতে অথবা গ্লোবুলসে মেডিকেটেড করে উনি দিতে বলেননি, সেন্টিসিমালের ক্ষেত্রে বলছি। 50 মিলিসিমেলও জলে মিশিয়ে দিতে এই জন্য বলেছেন, আমরা 50 মিলিসিমেলটা রিপিট করি বলে, রিপিটেশন হয় বলে, কারণ প্রত্যেকটা পোটেন্সির সঙ্গে আরেকটা যে আমরা ডোজ দেবো দুটো যেন সমান না হয়। কারণ যে সময় আমরা ওষুধটা প্রয়োগ করি তার একটা চেঞ্জ হয়, আমরা যখন পরবর্তী সময়ে আবার ওষুধ প্রয়োগ করব তখন ওই চেঞ্জ অবস্থায় কিন্তু প্রয়োগ করছি। রোগের যেমন পরিবর্তন হচ্ছে, বাড়ছে অথবা কমছে, যাই হোক, ওষুধেরও সে মতো যুক্তিসঙ্গতভাবে এটা পরিবর্তন করা উচিত। এই যুক্তি থেকে হেনিম্যান প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেছেন, সেন্টিসিমাল দিয়েও অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, প্রায় 7-8 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করার পর কিন্তু উনি 50 মিলিসিমেলে এসছেন। এই ডোজের ক্ষেত্রে উনি প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেছেন, করে একটা সিদ্ধান্তে এসছেন যে এভাবে আমরা আরোগ্যকে অনেক বেশি ত্বরান্বিত করতে পারি এবং অ্যাগ্রেভেশনকে অনেক বেশি কমাতে পারি। এই যে সত্তর আরোগ্য এবং জেন্টাল কিওর, তার তো কতগুলো প্রয়োজন আছে, অর্থ আছে। হেনিম্যান সারা জীবন চেষ্টা করেছেন কিভাবে তার সেকেন্ড অ্যাবরিজমের যে অর্গানের সেটাকে উনি সার্থক করে তুলতে পারেন।
সেই ক্ষেত্রে অনেকেই ড্রাই ডোজ দেন, কিন্তু ওটা সিঙ্গেল ডোজ। আপনি যখনই রিপিট করবেন, 50 মিলিসিমল করছেন তো রিপিট করার জন্য, যাতে আরোগ্যটা আরো একটু তাড়াতাড়ি হয়, আপনি ঘন ঘন সাহায্য দিতে পারবেন। তো সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে জলে মিশিয়েই দিতে হবে। হ্যাঁ, এইটুকুন আমার বক্তব্য। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের বিশ্বনাথ স্যার বলেন কিছু। হ্যাঁ, নমস্কার সচ্চিদান দা, আমাদের মিন্টু দা। হ্যাঁ, আমি ডাক্তার বিশ্বনাথ দত্ত, বিরাটি মধ্যমগ্রামের। আরে আমি হ্যাঁ, চিনতে পেরেছি তোমাকে। হ্যাঁ, আচ্ছা, আমি বলছি কি, আমরা 80 দশকের দিকে যখন নাকি এই 50 মিলিসিমেটার চালু হলো, সমস্ত মাস্টারমশাইরা প্রেসক্রিপশন করলেন, তখন 120 ml জলের মধ্যে, মানে 4 আউন্স জলের মধ্যে একটা দানা দিয়ে আর এটা আরএস দিয়ে এটা বানিয়ে দিয়ে পিছনে 16টা মানে কাগজ কেটে লাগিয়ে দিতে হয়। তা আমার খুব ভালো লাগতো, ছোটবেলায় আমাদের এরকম মিক্সচার দিত। তাই আমি যে, বাহ, বেশ সুন্দর তো, এটা অ্যালোপ্যাথিকের মতন, এটা ঝাঁকি দিয়ে খেতে বলতেন। এর পরবর্তী দেখা গেল যে 120 ml-টা শিশি উঠে গেল, এরপরে আসলো 100 ml। এখন অনেক ডাক্তারবাবুরা 60 ml এর মধ্যে দেয়। এখন তারপরে আবার অনেকে প্লাস্টিকের কন্টেনারে 10 ml এর মধ্যে একটা দানা দিয়ে দেয়। তা হ্যানিম্যান কি লিখেছিলেন, মানে কিভাবে এটাকে বানানো, এ একটা প্রশ্ন। আর কাচের শিশিতে দিলে পরে যে ঘর্ষণটা সুন্দর হয়, ঝাঁকানিটা, প্লাস্টিকে সেই ঘর্ষণটা হয় না, মানে সেই সাক্কাশনটা হয় না। এটা আমি অনুভব করেছি, দেখেছিও। তাই জন্য কাচের শিশিতেই ভালো। আর ওই যে 16টা ডোজ, কেউ আবার 8টা ডোজ, হ্যানিম্যান এটা কি একটা দানা করে, এই যে আপনি এটা জানবেন বা বলতে পারবেন যে হ্যানিম্যান কি বলেছেন এটা। এখন তো অনেকে ড্রাইও দিচ্ছে, তবে আমি একজনকে দেখেছি ড্রাই দিতে, সেটাকে ফ্র্যাকশন ডোজে করে একটা দানা নিয়ে ওইটা শিশি দিয়ে ওইটাকে ঘষে ওইটাকে 4টে ভাগ করে 3টে ভাগ ফেলে দিয়ে একটা ভাগ রেখে তারপরে এই যে আমাদের যে 1 গ্রেনের যে চামচগুলো, ছোট ছোট চামচ, ওর ল্যাকটোজটা নিয়ে, মানে ওই সুগার অফ মিল্ক নিয়ে ওইটাকে আবার ঘষে দিয়ে 106 জ্বর, এই বিমল পাল ভদ্রেশ্বরে, মানে কেসি দাসের ছাত্র। তা আমিও ওখানে গেছিলাম, আমি পরেশ মল্লিক সবাই মিলে। তা সেখানে দেখলাম যে ওখানে উনি ওইটা পেশেন্টকে খাইয়ে দিল। পেশেন্টটা 7-8 বছরের একটা বাচ্চা মেয়ে। তারপরে আর সব উনি সামনে গ্লোবুলস থাকে, ওই প্লাসিবো দিয়ে দিল, যেটা 2 ঘন্টা পর পর খাবে, একটা করে দানা, 2টো করে দানা, এরকম। তা পরবর্তী মঙ্গলবার গিয়ে শুনলাম ওই 1 ডোজেই কমে গেছে। মানে তার আগে রেপার্টারি করেছে অনেকে মিলে। তা ওই ফ্র্যাকশন ডোজেও এরকম কেসি দাস ফ্র্যাকশন ডোজে দিতেন, একটা দানাকে এটা ওই কাচের শিশি দিয়ে করে। তো এইটা দেখেছি। এখন এই যে বিভিন্ন লোকে যে বিভিন্ন রকম ভাবে যে তৈরি করছেন, তা হ্যানিম্যান ওই জায়গাটা কি লিখেছেন, এটা যদি এটা বলতেন। স্যার, এক্ষেত্রে একটা জিনিস বলতে চাই আপনাকে, আপনারা অনেকদিন আগে থেকে ইউজ করছেন, কিন্তু প্লাস্টিকের শিশিতে বলছেন কাজ হয় না। ঘটনাচক্রে বর্তমানে কিন্তু আমি পুরো প্লাস্টিকের শিশি আমাকে ইউজ করতে বাধ্য হচ্ছি, কারণ আমি কাঁচের না না, শিশি আপনি পাইনি বলেছেন বলে। না, আপনি বলেছেন কোয়ালিটিটা ভালো হতে হবে, তাই কোয়ালিটিতে ঘর্ষণটা ভালো হচ্ছে। এমনি ওই যে প্লাস্টিক যেগুলো নরম নরম, ওর মধ্যে নাকি সংঘর্ষটা ভালো হয় না, মানে এই ঝাঁকি দেওয়ার পরে যে একটা ওয়েট করা, প্লাস্টিকের যে এই কাঁচের শিশি যেরকম আপনার ইয়েটা থাকে, মানে হার্ডনেসটা থাকে, প্লাস্টিকের সেই হার্ডনেসটা থাকে না। তবে কিছু কিছু ইয়ে আছে, প্লাস্টিক আছে খুব হার্ড, বের করেছে এখন, যেটা 100 ml এর গুলো, সেগুলো একটা কোয়ালিটি, বললেন না আপনি, কোয়ালিটি গুলো ভালো রাখতে। হ্যাঁ, কোয়ালিটি ভালো থাকতে হবে, কিন্তু কাছের শিশি আছে বলছে তার এই জন্য স্যার, সে স্যার এক্ষেত্রেও আমি আপনার সঙ্গে একটু পুরো একমত হতে পারছি না। ধরুন, আমি কাঁচের ওই শক্ত প্লাস্টিকের শক্ত শিশি সেগুলোও যেমন ব্যবহার করি, ঠিক আছে? একই সঙ্গে যে নরম, তথাকথিত নরম যে শিশি বলছেন, একদম নরম নয়, কিন্তু ওই আ ওরা পিভি না কি একটা কি বলে? হ্যাঁ? তো সেই শিশিও ইউজ করেছি। দুটো ক্ষেত্রে কিন্তু যখন ওষুধের সিলেকশন, মেডিসিন সিলেকশন ঠিক হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দুটো ক্ষেত্রেই আমি কাজ পেয়েছি।
হ্যাঁ, এবার আপনি এটা বলতে পারেন যে কাঁচের শিশি হলে বেটার হতো। আমিও সেটা মানি কাঁচের শিশি হলে অনেক বেটার হতো। কারণ কাঁচের শিশির যে ধরে যে ঝাঁকুনি যে পরিমাণ ঝাঁকুনিটা আসে সেটা কিন্তু ওই প্লাস্টিকের শিশি সেই ঝাঁকুনিটা পায় না। ফলে ওই যে সমসত্ব মিশ্রণ যেটা হয় বা আমরা যেটা ভাবি যে সে সমসত্ব মিশ্রণ হচ্ছে আরো বেশি ওগুলো ডায়নামাইজেশন বাড়ছে বা ওষুধটা আরো বেশি ছড়িয়ে ভালো করে মিলে যাচ্ছে, সেই ব্যাপারটা হয়তো কম হচ্ছে। কিন্তু তারপরেও আমি দেখেছি কিন্তু ওষুধ যদি সিলেকশন সঠিক হয় তাহলে কিন্তু আপনার কাঁচের শিশি, প্লাস্টিকের শিশি এটা বোধহয় খুব কমই ম্যাটার করে। তবে কাঁচের শিশি অবশ্যই বেটার যেখানে তুলনামূলকভাবে সেটা অনেক বেশি নিউট্রাল হয়। প্লাস্টিকের শিশিগুলো সেটা অতটা হয় না। আচ্ছা, এটা আমি হ্যাঁ, আমার একটা বক্তব্য। তথ্য বলবো। তো আমার আমি প্রশ্ন একটা ছিল তথ্য যে রবীন্দ্রনাথ কি জানাতে চাই। বলেছেন? হ্যাঁ, আমি আমি একটা তথ্য সচিদানন্দ অভিজ্ঞতাটা সচিদানন্দ বলবো চৌধুরী স্যার বলেন এটাই। স্যার। হ্যাঁ, সচিদানন্দ আমি একটা তথ্য জানাতে চাই। জি স্যার বলুন স্যার। কিছুদিন আগে মাস দুয়েক হলো সেন্ট্রাল গভর্নমেন্ট ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টে একটা পরিবর্তন আনছেন যে হোমিওপ্যাথিক কোনো ওষুধ প্লাস্টিকে দেওয়া যাবে না, কারণ প্লাস্টিকে কন্টামিনেশন হয়। যেহেতু হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, অ্যালকোহলের সঙ্গে প্লাস্টিকের একটা বিক্রিয়া হয়, সেটাকে অ্যাভয়েড করার জন্য একটা কেন্দ্রীয় একটা আইন প্রস্তাব হয়ে গেছে, যদিও এটা এখনো কার্যকরী হয়নি, যে হোমিওপ্যাথিক ওষুধের ক্ষেত্রে কোনো দিন প্লাস্টিক ব্যবহার করা যাবে না। এটা একটা তথ্য হিসেবে বললাম। হ্যাঁ, এটাই আমার বলার। এটা সুন্দর আমারটা একটি বলুন তথ্য। না যে অ্যানিমাল কতটুকু পরিমাণে মেশাতে বলেছেন? এটা কি আমি আমি আমার থেকে শুনতে চান? জি স্যার আপনি হ্যাঁ বলুন। স্যার। চন্দ্রশেখর বাবু খুব ভালো বলেছেন, যদিও আমি একদম শেষের দিকে জয়েন করেছি। আমি কাজে ছিলাম, আমি তথ্য মানে খবর পেয়েছি, কিন্তু এত ব্যস্ত ছিলাম, তারপর আমি ভাবলাম যে আমি একটু জয়েন করে দেখি। এই এই জন্য আমি উনার বলা শেষ হয়ে গেছে, তখন আমি জয়েন করেছি। উনার বক্তব্য আমি শুনতে পাইনি, কিন্তু না, উনি খুব ভালো বলেছেন। হ্যাঁ, আমি শেষের দিকে উনার উত্তর যে দিলেন সেটা আমি শুনেছি। যাই হোক, হেনিম্যান 120 ml জল বলেছেন দিতে, কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের এখানে কি হয়, এই যে বহন করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, হ্যাঁ, যার জন্যে আমরা সাধারণত 100 ml শিশিতেই ব্যবহার করি, কাঁচের শিশিতে। কারণ এই ঘর্ষণ, এই যে ঝাঁকি দিয়ে যে ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণে আমরা যদি হাতে হাতে ঘর্ষণ করি একটা তাপ উৎপন্ন হয়। হাতে দুই হাত যদি আমরা ঘর্ষণ করি একটা তাপ উৎপন্ন হয়। ঘর্ষণের কাজটা কি? ঘর্ষণ দিয়ে আমাদের যে আরোগ্যকরী শক্তি আছে বস্তুর মধ্যে সেটাকে অ্যাক্টিভেট করা হয়, এবং ঘর্ষণ অথবা এই টাইটোরেশন সেটাও ঘর্ষণ। একটা শুকনো ঘর্ষণ, আরেকটা হলো লিকুইডে, দুটোই ঘর্ষণ। ঘর্ষণের মধ্য দিয়ে নতুন একটা এনার্জি আমরা পাই। এই ক্ষেত্রে ওষুধের যে কার্যকরী শক্তি, এটাকেই অ্যাক্টিভেট করা হয়। যাই হোক, এটা আমার মতে যে কাঁচের শিশি ব্যবহার করা উচিত, কারণ প্লাস্টিক একদম স্বল্পদামি প্লাস্টিক খুব মানে এগুলো ওষুধের কার্যকরী ক্ষমতা অনেক সময় নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, তার যে কোয়ালিটি ডিক্রিজ করতে পারে, যার জন্য হোমিওপ্যাথিক ওষুধ দেখবেন কাঁচের শিশিতে তৈরিও হয় এবং ডিস্ট্রিবিউটও হয় কাঁচের শিশিতে। অ্যালকোহল যেহেতু অনেক শক্তিশালী একটা মাধ্যম, সে তার কার্যকরী ক্ষমতা অক্ষুণ্ণ রাখার জন্য, আর ওষুধ দিতে গেলে তো অ্যালকোহল আপনাকে দিতেই হবে যাতে ওষুধটা অনেকদিন থাকে, নষ্ট হয়ে না যায়। অ্যালকোহলের এটাই কাজ ভেহিকেল হিসেবে। যাই হোক, এই আমার আমার মত আর কি এটা। জি স্যার স্যার আপনার আমিও আপনার মতের সঙ্গে একমত। আপনি যেটা বললেন কাঁচের শিশি আমিও প্রেফার করি, কিন্তু ঘটনাচক্রে কাঁচের শিশি যখন আমার
সাপ্লাই লাইনটা গন্ডগোল হলো, তখন বাধ্য হয়ে আমাকে প্লাস্টিকের শিশি ইউজ করতে হলো। এবং আমি প্রাথমিকভাবে প্রথম বেশি ইউজ করতাম যে 60 ml এর শিশি। পরের দিকে কাঁচের শিশি ওই বহন করা, আমার নিজেরই বহন করে নিয়ে যাওয়ার ঝামেলার জন্যে আমি ওটা 30 ml ইউজ করতে শুরু করলাম। প্লাস্টিকের শিশি আমি যেটা ইউজ করি সেটা হলো 30 ml বলে, কিন্তু ওটা 25 ml। তো সেটাতেও ইউজ করছি, বা এখন বেশিরভাগ সেটাতেই ইউজ হয়। খুব অল্প ক্ষেত্রেই কাঁচের শিশি দিতে পারি, কারণ কাঁচের শিশি আমি পাই না বেশি করে। আচ্ছা, বা নিয়ে আসাটাও খুব বেশি ঝামেলাকর হয়ে গেছে। আর এর পরেও বলছি, মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটাই বলছি, মানে আমরা এখানে ব্যক্তিগত অভিজ্ঞতাটা শেয়ার করা যেতে পারে। সেটা হচ্ছে যে আমি অনেক সময় কিন্তু, ধরুন আমার ঘরেতে কাউকে দিতে হচ্ছে, মাকে, বাবাকে বা ছেলেকে বা মিসেসকে কোনো ওষুধ দিতে হলো, তখন অনেক সময় কিন্তু আমি 10 ml প্লাস্টিকের শিশিতে ওষুধটা বানিয়ে দিই জলেতে, ওপরটা একটু ফাঁকা রাখি, বাকি ওষুধটা দিয়ে পারেস যদি অল্প সময়ের জন্য ইউজ করতে হয় তাহলে অনেক সময় দিও না, শুধু জল, ডিস্টিল ওয়াটার, এবং তাতে ওই একটা দুটো দানা, অনেক সময় দুটো দানা পড়ে যায়, তা নাহলে একটা দানা দিই বেশিরভাগ ক্ষেত্রে। এবং সেটার জন্য আমি একটা ছুঁচ ইউজ করি, ছুঁচের পেছন দিকটা দিয়ে একটা দানাকে সিলেক্ট করে আমি দিই। তো সেক্ষেত্রে কিন্তু দেখেছি ওষুধে কিন্তু যদি সিলেকশন ঠিক থাকে তাহলে কিন্তু ওষুধের কাজ ঠিকই থাকে, ওষুধের কাজ হয়। মানে অবশ্যই এটা ঘটনা যে প্লাস্টিকের শিশি অ্যালকোহলের সঙ্গে রিয়াকশন করে, কিন্তু অ্যালকোহল যখন দিই তখনও দেখেছি কাজ করে। এবং অনেক সময় ওই ওষুধটা ধরুন ছেলেকে কনিয়ামেক মাঝে মাঝে দিতে হয়, তো ছেলেকে ধরুন কনিয়ামেক দিয়েছি, এবার সেই শিশিটা রয়ে গেছে, পরে যখন আবার কনিয়ামেক দেওয়ার দরকার হলো ওকে, তখন কিন্তু ওই শিশিটা আমি ইউজ করে দেখেছি, ওই ওষুধে কিন্তু কাজ করে। ফলে উম প্লাস্টিকের শিশি থেকে কাঁচের শিশি অবশ্যই বেটার, আমি মেনেও নিচ্ছি এবং আমি স্বীকারও করি, বা আমিও সেটা ভাবি। কিন্তু অনেক সময় ব্যবহারিক দিক থেকে আমি অন্য জিনিসও ব্যবহার করে দেখেছি, তাতেও কিন্তু কাজ করে, যদি ওষুধের সিলেকশনটা ঠিক থাকে বা ওষুধটা সঠিক থাকে। না, আমি এটা আমার তথ্যটা এই জন্যই জানালাম, কারণ প্লাস্টিক এইটুকু কিন্তু বলবো। বেআইনি হয়ে যাচ্ছে আর কি। না, আপনি যে তথ্যগুলো বলেন একদম সত্যি কথা। অবশ্যই সুতরাং অনেকদিন থাকলে সে প্রত্যেকেরই ওষুধটা সাবধান থাকা নষ্টও হয়ে উচিত। যায়। কোনো রুগী যদি আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ করে, তখন কিন্তু সমস্যা, হ্যাঁ, যে তখন আইন কিন্তু হয়ে গেছে ঝামেলায় পড়ে প্লাস্টিক। যাওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, সুতরাং তথ্যটা আমি জানালাম। হ্যাঁ, এটাই আর কি। কাজ তো করবে, আমরা চাইছি যে ভালো কাজ করুক, আরো ভালো কাজ করুক। আমাদের তো প্রচেষ্টাটা এটাই, আরোগ্য যেন আরো ত্বরান্বিত হয় এবং আরো ভালোভাবে হোক। হ্যাঁ, ডাক্তার সচ্চিদানন্দ চৌধুরী স্যারের সম্পর্কে একটু বলে নেই। স্যারকে আমি চিনি, যে স্যার হয়তো আমাকে চিনবেন না। স্যার হচ্ছে আমাদের সদ্য ডাক্তার হরিমোহন চৌধুরীর সুযোগ্য সন্তান। ডাক্তার শ্রীকান্ত চৌধুরী স্যারের সম্ভবত বড় দাদা হবেন। আমি যখন কলকাতাতে হোমি ইন্টারন্যাশনাল গিয়েছিলাম, সম্ভবত ওনার ছবি দেখেছিলাম, ওনার বিভিন্ন আলোচনা করেন, সেটা শুনছিলাম। স্যার প্রণাম নেবেন স্যার, আপনি মাঝে মধ্যে আমাদের কাছে আমাদের গ্রুপে আসবেন। আমাদের হোমিওপ্যাথিক ফোরাম বলে একটা গ্রুপ আছে, গ্রুপে কেউ একজন পোস্ট করেছেন আর কি, আজকে এই প্রোগ্রামটা হবে। তো যেহেতু এলএমপোটেন্সি, সেটা তো আবার ইন্টারেস্টের জায়গা। হ্যাঁ, আমার জন্মের সময় থেকে আমি এটাই দেখে এসেছি। হ্যাঁ, কারণ খুব সত্যি কথা বলতে কি স্যার, আপনার ফ্যামিলি মানে ডক্টর হরিমোহন চৌধুরীর থেকে অ্যাকচুয়ালি এলএমপোটেন্সির প্রসারটা আমাদের এই ভারতবর্ষের মানে এই বাংলাদেশ ভারতবর্ষ মিলিয়ে এই অংশেতে কিন্তু ছড়িয়েছে, এবং তার জন্য কিন্তু ডক্টর হরিমোহন চৌধুরী কিন্তু একটা বড় ভূমিকা প্লে করেছিলেন সেই সময়। এবং একই সঙ্গে আমি এটাও জানি যে ধরুন ডক্টর ডেভিড লিটল, তিনিও কিন্তু যখন কলকাতায় এসেছিলেন তখন কিন্তু ওই ডক্টর উনি, হরিমোহন চৌধুরীর হ্যাঁ, উনি সঙ্গে আমাদের সঙ্গে দেখা করেছেন, দেখা বাবার সঙ্গে কথা করেছিলেন, এবং হয়েছিল। হ্যাঁ ওনার কাছ থেকে উনি উনি দেখেওছেন, খুবই ব্যবহারও দেখেছেন। অ্যাডমায়ার ছিলেন। হ্যাঁ, উনি ওনার অনেক লেখাতে উনি বাবার নাম করেছেন। যাই হোক, আসল কথা হলো ভালো জিনিসকে মানুষের জন্য নিয়ে যাওয়া। হ্যাঁ, হেনিম্যান তো সারা জীবন তাই করেছেন। আমাদেরও একইভাবে স্যার অন্যর মতো আমিও আপনার কাছে অনুরোধ জানাবো, যদি আপনি এখানে এসে মাঝে মাঝে কিছু আপনার অভিজ্ঞতা শেয়ার করেন, তাহলে আমরা অনেক লাভবান হব। চন্দ্রশেখর পড়ে যে কথাটা বললেন, এখন মানে প্লাস্টিক নিয়ে তো সারা পৃথিবীতে
এত মানে জল ঘোলা চলছে, কিন্তু সেই এটা তো প্লাস্টিক একটা ছাড়া তো কেমিক্যাল আসলে। চলছে না, সেই হ্যাঁ প্লাস্টিক ছাড়া চলছে না। এখন প্লাস্টিকের শিশিতে ব্যবহার করে আমিও দেখেছি, এবং আমি ব্যবহারও করি না তা না, করি। তো উনি যেটা বললেন যে কাজ হয়, হ্যাঁ কাজ হয়, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কথাটা এতক্ষণ আলোচনা হলো, যে প্লাস্টিকটা যেন একটু ভালো হয়। আর আমি আরএস এর পরিমাণটা খুব কম দিলাম, এবং শিশিটা ব্যবহার করার আগে অবশ্যই আমার 2-3 বার জল পাল্টি ধুয়ে ফেলতে হবে। এগুলো করা দরকার, না হলে ইনগ্রেডিয়েন্ট কিছু থেকে গেল, কিছু কেমিক্যাল থেকে না না, গেল, সেগুলো তো জ্বালা আছে। পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনিং যে প্রসেস, সেটা তো করতেই হবে। হ্যাঁ, তারপরেও কথা হচ্ছে এত বেশি সেনসিটিভ হোমিওপ্যাথিক ওষুধ, সামান্য ঘ্রাণে পর্যন্ত কাজ হয়। আমরা অনেক ক্ষেত্রে ঘ্রাণে ওষুধ দিই, খেতেও দিই না, ইভেন মেসেজেও কাজ হয়। আপনি যদি সুস্থ অঙ্গে একই ওষুধ ধরেন আর্নিকা আপনি দিয়েছেন, আর্নিকা খেতে দিচ্ছেন কোনো আঘাত পেয়েছে বলে, আর্নিকা LM1 দিলেন, সঙ্গে ওই আর্নিকাটাই যদি যেখানে আঘাত পেয়েছে সেখানে যদি আপনি এই যে জলটা ফেলে দেবেন সেটা যদি লাগিয়ে দেন, অনেক তাড়াতাড়ি অর্ঘ্য হয়। এটা হেনিম্যান অর্গাননে মেসেজের কথাও বলেছেন কিন্তু। তো সুতরাং এত সেন্সিটিভ ওষুধকে সবসময় আপনাকে যত্ন করেই ব্যবহার করতে হবে। এই প্রসঙ্গে আমিও দেখেছি, আমার একটা সময় আমি পেশেন্টকে ধরে ধরে বোঝাতাম যে এইভাবে ওইভাবে ওষুধ খেতে হবে। পরে দেখলাম তাদের মধ্যে ধরুন 100 জনের মধ্যে মানে 95 জন ওইভাবে করেইনি, আমি যেমন আমি আমার ক্ষেত্রে ডাইরেক্ট ওষুধ খেয়ে নিয়েছে শিশির থেকে। হ্যাঁ, আমার ক্ষেত্রে আমি তো ধরেন সেন্টিসিমাল আমি কোনোদিন ব্যবহারই করিনি, সুতরাং সেন্টিসিমাল ব্যবহার করলে কি ফল হয় আমার কোনো অভিজ্ঞতা নেই। তো আমার কোনো রুগী যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটাকে এইভাবে করা যাবে না, তো আমি বলি যে ওষুধটা তো আমি যেভাবে বলবো আপনি সেভাবে খাবেন, আপনার সুবিধা মতো খেলে তো মুশকিল। চিকিৎসাটা আমি করছি আপনাকে, আমি যেভাবে বলবো আপনাকে ওষুধটা সেভাবেই খেতে হবে। তো সুতরাং একটু কমান্ড রাখতে হবে, নাহলে রুগীরা, আমি পরিষ্কার বলি যে এত চিন্তা করে ওষুধটা দিচ্ছি তো আপনি ভালো হওয়ার জন্য, আমার জন্য নয়। তো সুতরাং যেভাবে আপনি তাড়াতাড়ি ভালো হবেন আপনি সেটাই মেনে চলবেন, এই আর কি। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আজকের সকলকে ধন্যবাদ ও শুভরাত্রি জানাচ্ছি। আজকের হোমিও উদ্দীপনার পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় চন্দ্রশেখর বড়ুয়া স্যারকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাইকে যারা আমাদের সাথে উপস্থিত ছিলেন ধৈর্য ধরে এতক্ষণ ক্লাস করেছেন, শুনেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভরাত্রি জানাচ্ছি। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।